abstractions. আমরা লাস্ট ক্লাসে যেটা আলাপ করছিলাম হচ্ছে গিয়ে যে ডাটাবেজ সিস্টেম বা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম several level of abstraction দিয়ে নরমালি ইউজারকে ডাটাগুলোকে ভিউ করা। একটা লেভেল অফ অ্যাবস্ট্রাকশন হচ্ছে গিয়ে ফিজিক্যাল লেভেল, যেখানে মেইনলি ইউজার ক্যান সি the how a record stored, how a record is stored, হ্যাঁ এইটা he or she can see, হ্যাঁ। তো এটা হচ্ছে কি ফিজিক্যাল লেভেল। আর লজিক্যাল লেভেল describe the data stored in the database এবং তাদের রিলেশনস। তো ডাটা স্টোর ইন দ্য ডাটাবেস আমরা তো অলরেডি দেখছি যে নরমালি আমরা দেখতে পারি কিভাবে এক্সেলে যেরকম ডাটা স্টোর থাকে ওইটা আমরা কিন্তু ডাটাবেজে ঢুকেও আমরা দেখতে পারি যে কিভাবে ডাটাগুলা স্টোর আছে, হ্যাঁ। মানে ডাটাগুলা দেখতে পারি, কিন্তু কিভাবে স্টোর আছে, কি প্রসেসে স্টোর আছে এইটা আমরা ফিজিক্যাল লেভেলে দেখতে পারবো। আর লজিক্যাল লেভেলে আমরা কিন্তু কি প্রসেসে স্টোর আছে এটা দেখতে পারবো না, কিন্তু আমরা যেগুলো দেখতে পারবো হচ্ছে গিয়ে যে ডাটা টাইপ গুলা কি। লাইক আমরা যদি একটা ইনস্ট্রাক্টর টেবিল ধরি, ওই টেবিলের যদি 4টা ফিল্ড থাকে, 4টা কলাম, এর যদি আইডি কলাম এটা স্ট্রিং নিচ্ছে, নেম কলাম স্ট্রিং নিচ্ছে, ডিপার্টমেন্ট নেম কলাম স্ট্রিং নিচ্ছে, স্যালারি হচ্ছে ইন্টিজার নিচ্ছে, এইটা আমরা দেখতে পাই। এটা লজিক্যাল লেভেল থেকে আমরা দেখতে পাই। লজিক্যাল ভিউয়ার যে বা ইউজার যে হবে, লজিক্যাল লেভেলের ইউজার যে হবে। আর ভিউ লেভেলের ইউজার যে এইটা ধরো নর্মালি রাখা হয় হচ্ছে গিয়ে একদম নন টেকনিক্যাল পার্সনদের ভিউ লেভেল, বা একদম হচ্ছে গিয়ে যারা তোমার অনলি সফটওয়্যার ইউজার যারা, তাদেরকে ভিউ লেভেলের অ্যাক্সেস দেওয়া হয়। ভিউ লেভেলের অ্যাক্সেসে হচ্ছে গিয়ে যে একটা একই ডাটার আমি লাইক যদি আমি স্টুডেন্টের বা এখানে ইনস্ট্রাক্টরের ডাটার মধ্যেই আমি শুধু ইনস্ট্রাক্টরের আইডি আর নেম দেখাইতে চাচ্ছি, ইনস্ট্রাক্টরের ডিপার্টমেন্ট স্যালারি গুলা দেখাইতে চাচ্ছি না, এইটা কিন্তু আমরা ভিউ লেভেলে পাবো। ভিউ লেভেলে উই ক্যান হাইড দ্য ডিটেইল ডাটা টাইপ, এগুলো হাইড করতে পারবো। এবং ভিউ ক্যান অলসো হাইড দ্য ইনফরমেশন ফর সিকিউরিটি পারপাস, যে এই জিনিস আমি দেখাইতে চাচ্ছি না। তাইলে আমরা ডাটাবেস সিস্টেমের আর্কিটেকচারে আমরা যেটা বলতে চাচ্ছি যে ফিজিক্যাল লেভেলে একজন ইউজার আর একদম ডাটাগুলো কিভাবে স্টোরড আছে এটা দেখতে পারবে। লজিক্যাল লেভেলে সে দেখতে পারবে যে ডাটাগুলা লজিক্যালি কিভাবে অ্যারেঞ্জ করা আছে, লজিক্যাল স্ট্রাকচারটা জানতে পারবে। আমি যেটা তোমাদের ওয়েট করতেছিলাম দেখানোর জন্য, এটা জাস্ট ওপেন হলে আমি দেখাইতাম যে ফিজিক্যাল লেভেলে কিভাবে ডাটাগুলা স্টোর আছে। একটু ওয়েট করতে হবে মনে হয় আমাদের আর একটু, কারণ it's taking time না, তো it is taking time, so আমরা একটু সময় নিতে হবে ফিজিক্যাল লেভেলটা দেখার জন্য। এবং লজিক্যাল লেভেল আমি লাস্ট ক্লাসে তোমাদের দেখাইছি যে আমরা যে এক্সেলে যেরকম ডাটাগুলো দেখি এবং ডাটা কোন কলামের কি টাইপ, এটা কিন্তু আমরা লজিক্যাল লেভেলে দেখতে পাই। লজিক্যাল লেভেলে নরমালি সব প্রোগ্রামারেরই অ্যাক্সেস আছে। ফিজিক্যাল লেভেলে নরমালি সব প্রোগ্রামাররা কাজ করে না, এইটাতে মেইনলি ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর যারা নরমালি তারা কাজ করে ফিজিক্যাল লেভেলে বেশিরভাগ ক্ষেত্রে। এবং ভিউ লেভেল হচ্ছে গিয়ে নরমালি ধরা হয় যে অ্যাপ্লিকেশন ইউজারদের জন্য ভিউ লেভেল তৈরি করা হয়। এখন আসি আমরা যে ইনস্ট্যান্স এবং স্কিমার। So what is schema and what is instance? তো স্কিমার মধ্যে আমরা দেখতেছি যে দুই ধরনের স্কিমা আছে, একটা লজিক্যাল স্কিমা, একটা ফিজিক্যাল স্কিমা। সো
আমরা যদি আমরা ধরি যে স্কিমা হচ্ছে কি সিমিলার টাইপস এন্ড ভেরিয়েবলস ইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সিমিলার টু টাইপস এন্ড ভেরিয়েবলস। এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যেমন টাইপস আর ভেরিয়েবলস গুলা ব্যবহার করতাম, ওই রকম লজিক্যাল লেভেলের স্কিমাটা আমরা ওভারঅল লজিক্যাল স্ট্রাকচার অফ দ্য ডাটাবেজ আমরা জানতে পারবো। ওভারঅল লজিক্যাল স্ট্রাকচার মানে হচ্ছে গিয়ে যে ডাটাগুলা মধ্যে রিলেশনস এবং ডাটাগুলা কি 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 এই তোমার আর দিয়ে রাখা হয়েছে, মানে তার কি কোনটা কি ডাটা টাইপ এবং কি কি তোমার ডাটাগুলার ডেসক্রিপশন, মানে ডাটার আর সম্পর্কে ডেসক্রিপশন এবং ডাটার গুলা ডিটেইল আমরা দেখতে পারবো। লাইক আমরা যে ডাটার সম্পর্কে ডেসক্রিপশন বলতে আমরা বোঝাচ্ছি এরকম যে ডাটাগুলা কি তার লাইক ওই যে আইডিটা স্ট্রিং, নেমটা স্ট্রিং, এটা হলো ডাটার সম্বন্ধে ডেসক্রিপশন। এটাকে আমরা বলবো সামনে মেটা ডাটা। মেটা ডাটা ও বলা হয় মেটা ডাটা, ডাটা অ্যাবাউট ডাটা। তো এটা লজিক্যাল স্কিমে আমরা কিন্তু এগুলো দেখতে পারবো স্কিমাতে। আর ফিজিক্যাল স্কিমাতে আমরা ফিজিক্যাল স্ট্রাকচার অফ দ্য ডাটাবেস দেখতে পারবো। ফিজিক্যাল স্ট্রাকচার আর হচ্ছে গিয়ে যেটা আমরা বললাম যে ফিজিক্যালি এইটা কিভাবে স্টোর আছে ওইটা আমরা দেখাচ্ছি খুব হয়তো কিছু সময়ের মধ্যে আমরা দেখাবো এটা। আর ইনস্ট্যান্স বলতে হচ্ছে গিয়ে একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে ডাটাবেজের যে কারেন্ট সিচুয়েশন মানে হচ্ছে গিয়ে যে তুমি যদি পার্টিকুলার একটা স্পেসিফিক টাইমে ডাটাবেজের যত আপডেট আছে সবগুলা করার পরে ডাটাবেজের ডাটাগুলার যে সিচুয়েশন, যে চেঞ্জ হওয়ার পরে বা চেঞ্জ হওয়ার মানে এই পার্টিকুলার টাইমে, লাইক আমি যদি ধরি যে একটা স্টুডেন্টের জিপিএ আমি দেখলাম হচ্ছে গিয়ে আজকে 9:30 আমি দেখলাম হচ্ছে গিয়ে একজন স্টুডেন্টের জিপিএ হচ্ছে গিয়ে 3.5, তাহলে ওই ডাটাবেজের ইনস্ট্যান্স হচ্ছে গিয়ে আমি হচ্ছে ওই 9:30 যে ইনস্ট্যান্স দেখছি ওই ইনস্ট্যান্সে ওই পার্টিকুলার স্টুডেন্টের জিপিএ ছিল 3.5। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ওই পার্টিকুলার টাইমে ডাটাবেজের যে সিচুয়েশন ছিল বা যে অবস্থায় ডাটাবেজটা ছিল এটাকে আমরা বলি ইনস্ট্যান্স অফ দ্য ডাটাবেজ। আমরা দেখি এখানে এটা চলে আসছে। তো আমি যেটা দেখাইতে চাচ্ছিলাম তোমাদের লাস্ট ক্লাসেও আমি এটা ট্রাই করছিলাম এটা দেখানোর, বাট ইট উইল টেক টাইম, সেজন্য আমি একটু সময় নিচ্ছিলাম। সো এখানে দেখতেছো যে আমরা অলরেডি কিন্তু দেখছি যে আমরা যদি দেখি এই যে ডাটাগুলা বিভিন্ন টেবিলের মধ্যে আছে না, তো টেবিলগুলা কিন্তু কিছু টেবিল স্পেসের মধ্যে রাখা হয়। টেবিল স্পেস মানে হচ্ছে গিয়ে কিছু ফাইল বলতে পারো, ফাইলের মধ্যে রাখা হয়। হ্যাঁ, ফাইলের মধ্যে রাখা হয় মানে আমি তোমাদের একটা মেনশন করছিলাম যে এখানে যে আমরা যদি আমাদের এই ডাটাবেসটা চিন্তা করি তাহলে এই ডাটাবেসটা এই ডাটাবেসটা হচ্ছে গিয়ে স্টোর হচ্ছে গিয়ে ডাটাগুলা স্টোর হচ্ছে গিয়ে ইন সেভারাল ফাইলস। এই সেভারাল ফাইলস গুলা হচ্ছে গিয়ে এখানে পড়া ডাটাতে যে ফাইলগুলো আছে .dbf নামে যে ফাইলগুলো আছে ওগুলোতে স্টোর আছে। এখন আমি সরি, এখানে আমি আবার একটু দেখাচ্ছি, লাইক আমরা সরি ওকে, লাইক আমরা ধরো এই দেখতেছি যে এই যে ডাটাগুলা লজিক্যাল ভিউ মানে এখানে তার কলামস গুলা, হ্যাঁ, তার কলামস গুলা কোনটা কি ডাটা টাইপ নিচ্ছে। হ্যাঁ, এই যে এখানে এই আইটেম কোড হচ্ছে গিয়ে এই ডাটা টাইপ, তার লেন্থ কত, হ্যাঁ, তারপরে এটা হচ্ছে গিয়ে নাম্বার ডাটা টাইপ, এরকম ডাটা টাইপ গুলা মেনশন করা আছে। সরি, ডাটাগুলো আমরা দেখতেছি যে ডাটাগুলা কিভাবে আছে।
হ্যাঁ, এখন আমরা যদি এই টেবিল স্পেসে যাই, টেবিল স্পেসে নরমালি টেবিল গুলা হচ্ছে গিয়ে একটা পার্টিকুলার টেবিল স্পেসে মেনশন করা দিয়ে করা হয়, অ্যাসাইন করা হয়, একটা পার্টিকুলার টেবিল স্পেসে অ্যাসাইন করা হয়। লাইক আমরা যদি এই 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 টেবিলটাকে যেটা টেবিলটা দেখতেছি এসটি আইটেম মাস্টার্স, এইটা কিন্তু ও ও হচ্ছে গিয়ে এপিএসসিএল ডাটা এই টেবিল স্পেসে রাখা আছে। হ্যাঁ, এই টেবিল স্পেসটা আবার আর হচ্ছে গিয়ে এই ফাইলের, এই পার্টিকুলার ফাইলে এপিএসসিএল ডাটা 01 ডিবিএফ ফাইল, এই পার্টিকুলার ফাইলে রাখা আছে। হ্যাঁ, এখন আমরা এই পার্টিকুলার টেবিল স্পেসটা যে পার্টিকুলার ফাইলে আছে, আমরা চাইলে কিন্তু ওই যে ফাইলসে গেলে আমরা দেখতে পারবো কোন টেবিল স্পেসটা কোন টেবিলে কোন ফাইলে অ্যাসাইন করা। হ্যাঁ, এটা আমরা এখান থেকে দেখতে পারবো। একটু হয়তো সময় লাগবে এখানে আবার জিনিসটাকে দেখতে। আমরা এর মধ্যে আমরা কন্টিনিউ করি। সো ওইটা হচ্ছে গিয়ে তার ফিজিক্যাল স্কিমা এবং লজিক্যাল স্কিমা কিন্তু আমরা দেখলাম অলরেডি, লজিক্যাল কিভাবে। আর ফিজিক্যাল স্কিমা হচ্ছে গিয়ে যে ওই যে টেবিল স্পেসের মধ্যে টেবিল গুলা রাখা এবং টেবিল গুলা কোন ফাইলের মধ্যে রাখা, এইটা কিন্তু হচ্ছে গিয়ে তার ফিজিক্যাল স্কিম এবং ফিজিক্যাল ভিউ বলতে। এই ফিজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্সি কিন্তু ও মেনটেন করে ওরাকল ডাটাবেস। ফিজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্সি মেনটেন করে মানে হচ্ছে গিয়ে যে তুমি যদি একটা পার্টিকুলার ডাটা টেবিল স্পেস চেঞ্জ করো, লাইক আমরা মনে করলাম যে এই টেবিলটা আমরা এখন এই ফাইলে আছে, এই টেবিলটা আমরা মুভ করে অন্য ফাইলে নিয়ে যাব। হ্যাঁ, তাইলে তোমার লজিক্যাল লেভেল থেকে যে ইউজার, লজিক্যাল লেভেলের ইউজার কিন্তু এই জিনিসটা বুঝবে না। যে ফিজিক্যাল লেভেলের ইউজার সেই শুধু জানবে যে এইটা এই টেবিলটা এই ফাইল থেকে অন্য ফাইলে নেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু লাইক আমরা কিন্তু অন্য ডিএর ক্ষেত্রে যে ফাইল বেস সিস্টেমের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে কোনো কোনো ডাটা যদি এক ফাইল থেকে আরেক ফাইলে নেওয়া হয় তাহলে আমরা কিন্তু ওইটা কিন্তু ইনফর্ম, ইউজার হিসেবেও ইনফর্ম। কিন্তু ডাটাবেজের ইউজার হিসেবে যে লজিক্যাল লেভেলের ইউজার, সে কিন্তু নট কনসার্ন অ্যাবাউট দ্য ফিজিক্যাল ডাটা ভিউ নিয়ে। হ্যাঁ, তো সে এবং তাকে ওইটা নিয়ে কনসার্ন করারও দরকার নাই। ফিজিক্যাল ডাটা মানে ইন্ডিপেন্ডেন্টলি ইউ ক্যান মুভ, ইউ ক্যান চেঞ্জ দ্য ডাটা পজিশনস এবং ডাটা স্ট্রাকচারস গুলো চেঞ্জ করা যায়। হ্যাঁ, তো ওইটা চেঞ্জ গুলা কিন্তু ও লজিক্যাল স্কিমাতে কোনো এফেক্ট করে না। হ্যাঁ, এখানে আমরা যদি এটা একটু সময় নিচ্ছে আমরা দেখবো হয়তো। এখানে দেখো যে মানে আমি যেটা বলতে যাচ্ছিলাম যে সব টেবিল স্পেস এখানে ধরো সিস্টেম ইউজার্স, সিস, AUS, AUS, AUX, তারপর এপিএসসিএল ডাটা, এপিএসসিএল ইন্ডেক্স, এই এই নামেও কিন্তু এই পার্টিকুলার নামে কিন্তু আমরা মেইনলি আমাদের যে ফাইলগুলা রাখছি, টেবিল স্পেস যেগুলো, যে ফাইলে যে টেবিল স্পেসটা রাখছি। নর্মালি টেবিলগুলা যখন আমরা ক্রিয়েট করি তখন আমরা বলে দিতে হয় যে যেসব ডাটাবেস এইরকম মেনটেন করে, টেবিল স্পেস মেনটেন করে। নর্মালি এই সব যে সব ডাটাবেস হচ্ছে গিয়ে কমার্শিয়াল সাইডে হচ্ছে গিয়ে একদম কি বলে জেনেরিক এসকিউএল মেনটেন করে, তারা কিন্তু এরকম টেবিল স্পেস এবং ফাইলগুলা এইভাবে মেনটেন করে। হ্যাঁ, এবং এখানে আমরা যদি টেবিল স্পেস মেনশন না করি একটা পার্টিকুলার টেবিলের, তাইলে ওইটা কিন্তু বাই ডিফল্ট ইউজার টেবিলে চলে, ইউজার টেবিল স্পেসে চলে যায়। এখানে যে ইউজার টেবিল স্পেস আছে ওই ইউজার টেবিল স্পেসে চলে যায়। আমরা এটা দেখবো যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করব। হ্যাঁ, এখন আসি আমরা ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজে যেটা সেম জিনিস যে ডাটাবেজের ফিজিক্যাল লজিক্যাল স্কিমাটা যেটা
ডাটা বেজের যে লজিক্যাল স্কিমা মানে হচ্ছে গিয়ে ডাটা বেজের স্কিম, যেটা আমরা বললাম যে ডাটা বেজ কিরকম ডাটা রাখবে, কোন টেবিলে রাখবে, টেবিলগুলা কলামগুলা কি, এবং এইটা কোন কলাম কি ডাটা টাইপের হবে, এইটা যে আমি ডিফাইন করব যে ল্যাঙ্গুয়েজ দিয়ে। আমরা জানি যে উই হ্যাভ এ এসকিউএল ল্যাঙ্গুয়েজ, এবং ওই এসকিউএল ল্যাঙ্গুয়েজের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে গিয়ে ডিডিএল, ডাটা ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, আরেকটা হচ্ছে গিয়ে ডিএমএল, আমরা দেখব ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডিডিএল দিয়ে আমরা ওই ডাটাবেজের স্কিমাগুলা আমরা ডিফাইন করতে পারি। ডাটাবেজের স্কিমা মানে হচ্ছে গিয়ে ডাটাবেজটা ডাটাগুলা কিভাবে আমরা লজিক্যাল স্কিমাতে রাখবো, এইটা আমরা ডিডিএল দিয়ে ডিফাইন করতে পারি। এই জন্য ডিডিএল কে মানে ডিডিএল এসকিউএল এর একটা পার্ট, যেটাকে আমরা ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ বলি, এবং ডিডিএল কম্পাইলার জেনারেট এ সেট অফ টেবিল টেমপ্লেটস স্টোর ইন দ্য ডাটা ডিকশনারি। এবং ডাটা ডিকশনারিটা কি, যে আমি বললাম যে ডাটা ডিকশনারি, তোমাদের মেটা ডাটার কথা আগে বলছিলাম, যে ডাটা ডিকশনারি হচ্ছে কি ডাটা কন্টেইনিং দ্য মেটা ডাটা, যেটা হচ্ছে কি ডাটা অ্যাবাউট ডাটা, মানে ডাটাটা কিভাবে আছে ওইটা সম্বন্ধে যে ইনফরমেশন থাকে ওইটাকে আমরা বলি ডাটা ডিকশনারি। এবং ডাটাটা কিরকম আছে, মানে আমরা কিন্তু ওই যে লজিক্যাল ভিউতে যে দেখলাম যে ডাটাগুলা কোন ডাটাগুলা কোন কলামে কি ডাটা টাইপের মধ্যে রাখা হয়েছে, এটা হচ্ছে গিয়ে ডাটা ডিকশনারি। হ্যাঁ, এবং ডাটা ডিকশনারির এই মধ্যে আরো কি কি আছে, ডাটাবেজ স্কিমা আছে, ডাটা ডিকশনারিতে ইন্টিগ্রিটি কনস্ট্রেইন আছে। ইন্টিগ্রিটি কনস্ট্রেইন মানে হচ্ছে কি, আমি কনস্ট্রেইন নিয়ে তোমাদের আগে বলছি যে কনস্ট্রেইন হচ্ছে গিয়ে আমরা যেগুলো লিমিট করে দিব। হ্যাঁ, তো ইন্টিগ্রিটি কনস্ট্রেইন মানে হচ্ছে গিয়ে যেগুলো দিয়ে আমরা মানে একটা জিনিস চেঞ্জ করতে পারবা কিনা, কতটুকু চেঞ্জ করতে পারবা, এটা কি কি পর্যায়ে চেঞ্জ করতে পারবা, এইসব যেগুলো কনস্ট্রেইন আমরা দিব, এগুলোকে ইন্টিগ্রিটি কনস্ট্রেইন বলে। ওয়ান অফ দ্য ইন্টিগ্রিটি কনস্ট্রেইন হচ্ছে গিয়ে প্রাইমারি কি, যেটা আমরা অ্যাসাইন করি, যেটা হচ্ছে গিয়ে একটা টেবিলে যখন আমরা প্রাইমারি কি অ্যাসাইন করি, মানে হচ্ছে গিয়ে ওই ওই প্রাইমারি কিটা হচ্ছে গিয়ে ইউনিক ডাটা হ্যান্ডেল, ইউনিক ডাটা রাখতে পারবে। ইউনিক ডাটা মানে হচ্ছে গিয়ে যে তুমি ওইখানে ডুপ্লিকেসি করতে পারবে না। হ্যাঁ, লাইক আমরা যদি স্টুডেন্টের ইনফরমেশন ধরি, স্টুডেন্টের ইনফরমেশনের মধ্যে আইডি হচ্ছে গিয়ে একটা ইউনিক ডাটা। হ্যাঁ, প্রত্যেকটা স্টুডেন্টকে আইডেন্টিফাই করার জন্য আইডি হচ্ছে গিয়ে একটা ইউনিক ডাটা। সেম নামের আরেকজন স্টুডেন্ট হইতে পারে, কিন্তু তাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো তাদের আইডি দিয়ে। সেজন্য প্রাইমারি কি হিসেবে আমরা আইডি কে প্রাইমারি কি হিসেবে রাখি। এই টেবিলে, ইনস্ট্রাক্টর টেবিলে, এখানে আইডি কে আমরা প্রাইমারি কি হিসেবে রাখছি। হ্যাঁ, এবং আরো ডাটা ডিকশনারিতে আরো আছে হচ্ছে কি অথরাইজেশন আছে, যে কোন ডাটাতে কে অ্যাক্সেস করতে পারবে, এইটা আমরা অথরাইজেশনটা আমরা করে দিতে পারি। ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা বললাম যে ডিএমএল হচ্ছে গিয়ে the language for accessing and updating in data organized by the appropriate data model. And so ওই ডিএমএল নরমালি হচ্ছে গিয়ে কোয়েরি ল্যাঙ্গুয়েজ হিসেবে পরিচিত, যেটা আমরা এসকিউএল বলি। তো ডিএমএল এর মধ্যে মানে ডাটা, ডিএমএল দিয়ে আমরা মেইনলি ডাটাগুলোকে ম্যানিপুলেট করি। ম্যানিপুলেট মানে হচ্ছে গিয়ে যে উই ক্যান ক্যালকুলেট দা ডাটা, উই ক্যান রিট্রিভ দা ডাটা। রিট্রিভ মানে হচ্ছে গিয়ে উই ক্যান see the data from the database, যেগুলো আমরা দেখতে চাচ্ছি নিয়ে আসতে পারি, আমরা ফেচ করে নিয়ে আসতে পারি। হ্যাঁ, তো এইটাকে আমরা ডাটা রিট্রিভ বলতেছি। রিট্রিভ মানে নিয়ে আসা বা রিড করে নিয়ে আসা। হ্যাঁ, আমরা ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা দিয়েও মানে ডাটা যে কোনো মডিফাইড আপডেট করতে পারি। হ্যাঁ, যে কোনো ডাটা আপডেট, ইনসার্ট, উই ক্যান চেঞ্জ দ্য ইনস্ট্যান্স অফ দ্য ডাটা। ইনস্ট্যান্স মানে হচ্ছে কি যে একটা পার্টিকুলার টাইমে যে ডাটাটা যেরকম ছিল এটাকে চেঞ্জ করে আমি আরেক টাইমে এটাকে চেঞ্জ করে অন্য ডাটাকে আপডেট করে দিতে পারি। এটা হচ্ছে গিয়ে তার ইনস্ট্যান্সটাকে চেঞ্জ করা। হ্যাঁ,
তো আমরা তো আমরা যেটা বললাম যে ডিএমএল যেটা ডিএমএল এর মধ্যে দুই ধরনের ডিএমএল আছে, একটা হচ্ছে কি প্রসিডিউরাল ডিএমএল, একটা হলো ডিক্লারেটিভ ডিএমএল। প্রসিডিউরাল ডিএমএল হচ্ছে গিয়ে যেটাতে আমরা ফাংশন বা প্রসিডিউর লিখে আমরা যেসব মানে ডাটাগুলোকে ম্যানিপুলেট করি, হ্যাঁ, আমরা যদি ডাটাগুলোকে ফাংশন বা প্রসিডিউর দিয়ে ম্যানিপুলেট করি, এটাকে প্রসিডিউরাল ডিএমএল বলে। প্রসিডিউরাল ডিএমএল এলে কিন্তু যে ইউজার সে কিন্তু জানতে হয় যে হোয়াট ডাটা আর নিডেড এবং হাউ টু গেট দোজ ডাটা, সে কোন জায়গা থেকে কোন টেবিল থেকে ডাটাগুলা পাবে এবং কি ডাটাগুলাকে সে চেঞ্জ করবে, এটা প্রসিডিউরাল ডিএমএল এ তোমাকে জানতে হবে। আর ডিক্লারেটিভ ডিএমএল হচ্ছে গিয়ে যে আমি ডাটাগুলাকে নিয়ে আসবো, হোয়ার অ্যাবাউট দ্য ডাটা এটা নিয়ে আমার কনসার্ন না, আমি শুধু নাম দিয়ে নিয়ে আসবো, রিট্রিভ করবো, দেখাবো। ও ডাটা টাইপ নিয়েও আমার কনসার্ন না। আমি এই ডাটাগুলোকে ক্যালকুলেট করে দেখাবো, এটা হচ্ছে কি ডিক্লারেটিভ ডিএমএল। ডিক্লারেটিভ ডিএমএল হচ্ছে কি আমরা যেটাকে কোয়েরি বা এসকিউএল যেটা বলি, সরাসরি স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ বা কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো এটা রিকোয়ার এ ইউজার টু স্পেসিফাই হোয়াট ডাটা আর নিডেড, এটা সে বলবে খালি কোন ডাটাগুলো লাগবে, উইদাউট স্পেসিফাইং হাউ টু গেট দোজ ডাটা, এটা তাকে বলার দরকার নাই যে কিভাবে ওই ডাটাগুলো পাবে সে। কিন্তু প্রসিডিউরাল ডিএমএল এ তাকে বলার দরকার আছে যে ডাটাগুলো কিভাবে পাবে, ডাটাগুলো কিভাবে ক্যালকুলেট করবে। তো ডিক্লারেটিভ ডিএমএল এ আমরা যেসব দেখবো, যে ডিক্লারেটিভ ডিএমএল এসকিউএল এর আরেকটা পোর্শন, যেখানে আমরা যেটাকে বলতেছি যে এসকিউএল এর সবচেয়ে ইজিয়েস্ট পোর্শন, এবং এটা ইজিয়ার টু লার্ন এবং ইউজ দেন আর প্রসিডিউর, এবং এটা বেশি ইউজ হয়, ইজিয়ার টু লার্ন এন্ড ইজিয়ার টু ইউজ দেন আর প্রসিডিউরাল ডিএমএল। তো এটা প্রসিডিউরাল ডিএমএল থেকে ইজিয়ার এবং টু লার্ন এবং ইজিয়ার টু ইউজ। ডিক্লারেটিভ ডিএমএল আর অলসো রেফার্ড এজ এ নন প্রসিডিউরাল ওগুলোকে নন প্রসিডিউরাল ডিএমএল বলে। আর এগুলো মেইনলি ডাটা রিট্রিভালের জন্য ব্যবহার করা হয়। লাইক এসকিউএল যে কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু একটা নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু একটা ডিএমএল বা ডিক্লারেটিভ ডিএমএল। হ্যাঁ, এবং এটা ডিক্লারেটিভ ডিএমএল কোয়েরি টেক্স ইনপুট সেভারাল টেবিলস, ওইখানে আমরা অনেক টেবিল থেকে কোয়েরি নিতে পারি এবং উই ক্যান রিটার্ন দ্য ডাটা ইন এ সিঙ্গেল টেবিল। লাইক আমরা হচ্ছে গিয়ে যে ইনস্ট্রাক্টর টেবিল, যেটা ধরো আমরা আগেও দেখাইছিলাম, ধরো এখানে ইনস্ট্রাক্টর টেবিল থেকে আমরা শুধু কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের যে টিচাররা আছে, কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের 3 জন টিচার আছে, তাদেরকে আমি শো করাইতে চাচ্ছি। তাহলে আমি এসকিউএলটা যেটা লিখবো, আমি লিখবো হচ্ছে গিয়ে এরকম, যেটা আমার ডিক্লারেটিভ ডিএমএল বা এসকিউএল হবে। সিলেক্ট নেম, আমি নামগুলো শো করাইতে যাচ্ছি। সিলেক্ট নেম from instructor table where department name equal to computer science. So এখানে SQL is not a Turing machine evaluate language. Turing machine মানে হচ্ছে গিয়ে যে এটা এআই তে একটা টিউরিং মেশিনের টেস্ট আছে। টিউরিং মেশিন হওয়ার জন্য যে টেস্ট মানে হচ্ছে গিয়ে যে সে একটা মেশিন যদি হিউম্যান ল্যাঙ্গুয়েজ বুঝে, তাইলে আমরা বলি যে তার টিউরিং মেশিনের ক্যাপাবিলিটি আছে, তার টিউরিং মেশিন ইকুইভ্যালেন্ট ল্যাঙ্গুয়েজ সে প্রসেসিং করতে পারে। তাইলে আমরা যেহেতু বলছি যে এসকিউএলটা একটা 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেটা নিয়ার অ্যাবাউট হিউম্যান ল্যাঙ্গুয়েজের কাছাকাছি, সেজন্য অনেকে হয়তো এটাকে বলতে পারে যে টিউরিং মেশিন মানে ইভালুয়েটেড ল্যাঙ্গুয়েজ কিনা। না, এটা টিউরিং মেশিন ইভালুয়েটেড ল্যাঙ্গুয়েজ না, কারণ এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, কিন্তু হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ এটা, কিন্তু এটা তোমার টিউরিং মেশিন ইভালুয়েটেড ল্যাঙ্গুয়েজ না। এবং to be able to এবং SQL to be able to compute the complex function, SQL is usually embedded some higher level language. আমরা মানে কিছু
এসকিউএল এ আমরা হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা কিন্তু অনেক কমপ্লেক্স ফাংশন কম্পিউট করতে পারি। হ্যাঁ, এটা কিন্তু এসকিউএল এর মধ্যে হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ লাইক আমরা সি জাভা এগুলোকে ব্যবহার করে আমরা এসকিউএল এর মধ্যে কম্পিটিশন করতে পারি। তো সি জাভা এগুলোতে যখন আমরা এসকিউএলটা এমবেডেড এসকিউএল এসকিউএলটাকে ইউজ করে আমরা কম্পিটিশন করি, মানে এমবেডেড এসকিউএল ইউজ করে। এমবেডেড কেন বলা হচ্ছে যে আমরা সি জাভাতে কিন্তু এসকিউএল হচ্ছে কি একটা থার্ড পার্টি ল্যাঙ্গুয়েজ না, যে সি জাভার ল্যাঙ্গুয়েজ না, সেজন্য এটাকে এমবেডেড করা হচ্ছে। এমবেডেড মানে হচ্ছে কি যে কোনো জিনিস যখন তুমি একটা জিনিসের পার্ট না, তুমি কিন্তু ওইটাকে যখন ওই ল্যাঙ্গুয়েজে ইউজ করতেছো তাহলে আমরা বলি যে উই আর এমবেডিং দিস থিংস। হ্যাঁ, লাইক আমরা যদি সি বা জাভা বা ওগুলোতে যখন আমরা এসকিউএলটা ব্যবহার করব তখন আমরা নরমালি এমবেডেড এসকিউএল ব্যবহার করি, এমবেডেড এসকিউএল ব্যবহার করি। তো এটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ এক্সটেনশন টু অ্যালাউ এমবেডেড এসকিউএল। হ্যাঁ, ওই যে আমরা যেটা বললাম যে ওই যখন আমরা সি জাভা এগুলো দিয়ে যখন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম করব, যেটা দিয়ে আমরা ডাটাবেজ অ্যাক্সেস করব। হ্যাঁ, আমরা সি জাভা দিয়ে কোনো প্রোগ্রাম করি যেটা দিয়ে আমরা ইউজার ইন্টারফেস তৈরি করলাম সি জাভা দিয়ে, কিন্তু ডাটাবেজ অ্যাক্সেস করলাম ডাটা নেওয়ার জন্য, তখন আমরা কিন্তু এমবেডেড এসকিউএল ব্যবহার করব। এবং এমবেডেড এসকিউএল ব্যবহার করলেই শুধু হচ্ছে না, এমবেডেড এসকিউএল ব্যবহার করলেই হচ্ছে না, আমাকে কিন্তু ওই এসকিউএলটাকে মানে ডাটাবেস থেকে নিয়ে আসার জন্য একটা কানেক্টিভিটি লাগবে। এই কানেক্টিভিটির জন্য আমরা ব্যবহার করতে পারি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। এই কানেক্টিভিটি এটা ব্যবহার করে হচ্ছে গিয়ে ওডিবিসি কানেক্টিভিটি ব্যবহার করে বা জেডিবিসি কানেক্টিভিটি ব্যবহার করে আমরা কিন্তু এটা করতে পারি, which allows query যে SQL queries to be sent to a database। হ্যাঁ, আমরা যেটা দিয়ে আমরা মানে এসকিউএল কোয়েরিটা ডাটাবেজে সেন্ড করতে পারি। যে লাইক আমরা সি থেকে একটা কোয়েরি সেন্ড করলাম অরাকল ডাটাবেজে বা মাইএসকিউএল ডাটাবেজে, এই যে সেন্ড করব, সি তে তো মানে এসকিউএল সাপোর্ট করে না, তো এসকিউএলটাকে তো আমি সেন্ড করতে হবে একটা ডাটাবেজে যেখানে এসকিউএল চিনে। হ্যাঁ, তো ওইটা কানেক্ট ওই ডাটাবেজের সাথে কানেক্ট হওয়ার জন্য যে ওয়েটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে জেডিবিসি আর একটা হচ্ছে গিয়ে ওডিবিসি, আরো ওয়ে আছে। তো আমরা দুইটা ফেমাস ওয়ে হচ্ছে গিয়ে জেডিবিসি এবং ওডিবিসি। ওডিবিসিটা হচ্ছে গিয়ে ওরা দিয়ে এটা মাইক্রোসফটের একটা কানেক্টিভিটি, মাইক্রোসফটের কানেক্টিভিটি। এটা হচ্ছে গিয়ে আমি দেখাচ্ছি তোমাদের। ইউ ক্যান সি ইট ইন দা কন্ট্রোলার। সবাই দেখছো এটা তোমাদের কন্ট্রোল প্যানেলের মধ্যে দেখছো, কিন্তু কোনো সময় এটাকে হয়তো মনে করো নাই এটা কোনো কাজের জিনিস। আমরা দেখি কন্ট্রোল প্যানেলে। আর আচ্ছা, আর আমি এর মধ্যে দেখতে যাচ্ছি ওই যে আমাদের ফাইলগুলো চলে আসছে, এই যে টেবিল স্পেস কোন ফাইলের মধ্যে রাখা, এই যে এপিএসসিএল ডাটা হচ্ছে গিয়ে ফাইল নেম এপিএসসিএল ডাটা 101 ডট ডিবিএফ ফাইলের মধ্যে আছে। হ্যাঁ, এর ফাইলের সাইজ কত, মানে আমি এবং ফাইল কতটুকু ইউজ করা হয়েছে, হ্যাঁ, এটা কিন্তু ডাটা ফাইল গুলা কিন্তু এখানে বলা আছে। প্রত্যেকটা টেবিল স্পেসের সাথে ডাটা ফাইল কিন্তু বলা আছে। আর আমরা যদি এই টেবিলের দিয়েতে যাই, টেবিলের লজিক্যাল ভিউতে যাই, আমরা যদি তার স্ক্রিপ্ট দেখি, যেটা আমরা বললাম যে লজিক্যাল লেভেলের, এটা আমি কিন্তু ফিজিক্যাল লেভেলে তোমাদের ভিউটা দেখালাম যে কোন টেবিল স্পেসে কোন ফাইলের মধ্যে আছে। আমি যদি এরকম ফাইল চেঞ্জ করলে যে লজিক্যাল ভিউ চেঞ্জ হয় না, এটার কারণ হচ্ছে গিয়ে যে এটা এরকম ডাটাবেজ এটাকে এই কারণে এইভাবে মেনটেন করতেছে যে কোনো কারণে যদি ক্র্যাশ হয় আর একটা ফাইল থেকে যদি আরেকটা ফাইলে আমি ডাটা মুভ করতে চাই, তাহলে লজিক্যাল ভিউটা কিন্তু চেঞ্জ হবে না। আমি তোমাদের দেখাচ্ছি যে এই যে টেবিলটা হচ্ছে গিয়ে লজিক্যাল স্ট্রাকচার। এইখানে কোন কলাম কি ডাটা টাইপের এটা কিন্তু বলতেছি, এবং সাথে করে আমি নিচে কিন্তু বলে দিচ্ছি এই যে তার টেবিল স্পেসটা, এবং টেবিল স্পেসটা কতটুকু নিবে এটাও কিন্তু বলে দেওয়া হয়। হ্যাঁ,
এটা আমরা যখনই হায়ার লেভেলে আরো হায়ার লেভেলে যাব তখন আমরা দেখব যে এই কিভাবে এগুলো তো এবং ইন্ডেক্সিং ও বলে আমরা এগুলো চিনবো আমরা সামনে। হ্যাঁ, আমি তোমাদের অত ডিটেইলে এখন বলতেছি না, আমি জাস্ট তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য। কারণ হচ্ছে গিয়ে যে ইউ হ্যাভ মেবি কোয়েশ্চনস লাইক হোয়াট ইজ লজিক্যাল স্কিমা, হোয়াট ইজ ফিজিক্যাল স্কিমা, এটা হয়তো একটা ডিফারেন্সিয়েট করতে পারবা না, সেজন্য আমি তোমাদের এই জিনিসটাকে একটু ভিউ করালাম। তো কার কোন কোয়েশ্চেন আছে অ্যাবাউট দিস লজিক্যাল এন্ড ফিজিক্যাল স্কিমা নিয়ে? এখনো চাইলে বলতে পারো। আই উইল ট্রাই টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড মোর। আচ্ছা, আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ টুলে যখন যাব, অ্যাডমিনিস্ট্রেটিভ টুলে গেলে আমরা দেখব যে দেয়ার আর টু টাইপ অফ ওডিবিসি। একটা হচ্ছে গিয়ে 32 বিটের ওডিবিসি, একটা 64 বিটের ওডিবিসি। এটা হচ্ছে গিয়ে অপারেটিং সিস্টেম। আমরা জানি যে উইন্ডোজের অপারেটিং সিস্টেম 32 বিটের আছে, 64 বিটের আছে। হ্যাঁ, এই ওডিবিসি থ্রোতে কিন্তু আমরা লাইক আমরা যদি অরাকল, হ্যাঁ এখন অরাকল যে ডাটাবেজ, এখান থেকে যদি আমি ধরো এক্সেল থেকে বা অ্যাক্সেস থেকে বা অন্য ডাটাবেজ থেকে আমি ডাটা নিতে চাই, তাইলে আমরা কিন্তু এই ওডিবিসি থ্রোতে কানেক্টিভিটি করে ডাটা নিতে পারবো। দেখো এক্সেল, অ্যাক্সেস, এগুলো থেকে ডাটা নেওয়ার জন্য এগুলো হচ্ছে গিয়ে এই ড্রাইভার আছে, তার বিভিন্ন অ্যাক্সেস এর ড্রাইভার আছে, এক্সেল এর ড্রাইভার আছে, ওরাকল এর ড্রাইভার আছে, এসকিউএল সার্ভারের ড্রাইভার আছে। হ্যাঁ, এই ড্রাইভার গুলো ইউজ করে ইউ ক্যান কানেক্ট টু দা পার্টিকুলার ডাটাবেস। এবং আমরা এগুলো কিন্তু আমরা সি, জাভা বা যে কোনো হায়ার ল্যাঙ্গুয়েজ লাইক আমরা পাইথন বলো বা যে কোনো ল্যাঙ্গুয়েজে, যেখানে আমরা আমরা তো জানি যে এমবেডেড এসকিউএল ব্যবহার করতে পারবো। এমবেডেড এসকিউএল মানে হচ্ছে কি ওই ল্যাঙ্গুয়েজের এসকিউএল, কিন্তু ওই ল্যাঙ্গুয়েজের পার্ট না, কিন্তু আমরা ওই এসকিউএলটা ব্যবহার করতেছি, সেজন্য এটাকে আমরা বলি এমবেডেড এসকিউএল। সেজন্য এমবেডেড এসকিউএল আমরা ব্যবহার করে ওই ডাটাবেসে আমরা ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসার জন্য আমরা কিন্তু ব্যবহার করতে পারি এমবেডেড এসকিউএল। হ্যাঁ, তো আশা করি তোমাদের এইটা সম্বন্ধেও ক্লিয়ার হচ্ছে যে ওডিবিসি কি আর জেডিবিসি হচ্ছে গিয়ে জাভা ডাটাবেস কানেক্টিভিটি, আর ওডিবিসি হচ্ছে গিয়ে ওপেন ডাটাবেস কানেক্টিভিটি। ওডিবিসিটা হচ্ছে গিয়ে মাইক্রোসফটের, আর জেডিবিসি হচ্ছে গিয়ে ওরাকলের এবং জাভা মেনটেন করে জাভা দিয়ে ডাটাবেস কানেক্টিভিটি। আমরা যদি জাভা দিয়ে অরাকলকে কানেক্ট করতে চাই উইন্ডোজ এনভায়রনমেন্টে, তখন আমাকে কিন্তু জেডিবিসি ওডিবিসি ব্রিজ ব্যবহার করে কানেক্ট করতে হয়। এটা আমরা যদি আমরা কখনো ব্যবহার করি, তাইলে তখন দেখবো যে আমরা এইভাবে ব্যবহার করতে হচ্ছে। এবং ডাটা বেস অ্যাক্সেস ফ্রম দ্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, আমরা তো বললাম যে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম গুলাতে এমবেডেড মানে এমবেডেড এসকিউএল ব্যবহার করে আমরা ওই কানেক্ট হয়ে তারপরে নন প্রসিডিউরাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ সাচ এজ এসকিউএল আর নট পাওয়ারফুল as the universal Turing machine। এটা কিন্তু আবার বলে দিচ্ছে যে Turing মেশিনের সমান না, এটা Turing machine is different, Turing machine is different, এবং SQL does not support actions such as input from users, output of output to display and communicate over the network। SQL কিন্তু কোন সময় এইটা সাপোর্ট করে না যে তুমি কিভাবে ইউজারের জন্য একটা ইনপুট ইন্টারফেস তৈরি করবা বা কমিউনিকেশনের জন্য নেটওয়ার্কের মধ্যে কিভাবে কমিউনিকেট করতে হবে, এটা কিন্তু এসকিউএল সাপোর্ট করে না। তোমাকে এইটা করার জন্য অন্য ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। অন্য ল্যাঙ্গুয়েজ মানে যে কোনো হোস্ট ল্যাঙ্গুয়েজ বলতে পারো, লাইক সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, এগুলোকে ব্যবহার করতে হবে। such computation and action must be written in host language such as C, C++, Java, Python with embedded SQL। তখন তুমি embedded SQL ব্যবহার করবা, queries that access the data in the database, এবং ওইটা দিয়ে তুমি তখন অ্যাক্সেস করবা, এবং তখন তোমার জেডিবিসি বা ওডিবিসি ব্যবহার করে তুমি কানেক্ট হয়ে তুমি অ্যাক্সেস করবা, এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামস that are used to interact with the database in this fashion না।
আচ্ছা, এখন আমরা ডাটাবেস ডিজাইনে যাই। ডাটাবেস ডিজাইন যদি আমরা বলি যে প্রসেস অফ ডিজাইনিং এ জেনারেল স্ট্রাকচার অফ দ্য ডাটাবেস, এটা হচ্ছে গিয়ে ডাটাবেস ডিজাইন। আমরা ডাটাবেস ডিজাইনের দুই ধরনের ডিজাইন আমরা দেখব, যে একটা হচ্ছে গিয়ে লজিক্যাল ডিজাইন। লজিক্যাল ডিজাইনটা হচ্ছে গিয়ে যে আমরা ডাটাবেসের স্কিমা যেটা আমরা ডেসক্রাইব করব, এটা হচ্ছে গিয়ে তার লজিক্যাল ডিজাইন। লজিক্যাল ডিজাইনে আমরা লজিক্যাল স্কিমা গুলা ডেসক্রাইব করব, যে টেবিল গুলা কোন কলাম কোন ডাটা টাইপ নিবে, কি রকম নিবে, কত লেন্থের নিবে, এগুলো হচ্ছে তার লজিক্যাল স্কিমা। এই লজিক্যাল স্কিমা গুলো আমরা যে লজিক্যাল ডিজাইনে ডেসক্রাইব করব। এবং ডাটাবেস ডিজাইন রিকোয়ার্স দ্যাট উই ফাইন্ড এ গুড কালেকশনস অফ রিলেশনাল স্কিমা। রিলেশনাল স্কিমা বলতে হচ্ছে গিয়ে যে আমরা কিন্তু প্রত্যেকটা টেবিলকে আমরা রিলেশনাল স্কিমা বলি। প্রত্যেকটা টেবিলকে কিন্তু আমরা এক একটা রিলেশনাল স্কিমা বলি। এদের মধ্যে যে রিলেশন হয় তখন আমরা বলি যে এই রিলেশনাল স্কিমার মধ্যে রিলেশনাল মডেল, হ্যাঁ, রিলেশনাল ডাটা মডেল বলি আমরা। হ্যাঁ, তো আমরা যদি বিজনেস ডিসিশন, যেটা হোয়াট অ্যাট্রিবিউট শুড বি উই রেকর্ড ইন দ্য ডাটাবেস, এটা হচ্ছে গিয়ে বিজনেস ডিসিশন ফর লজিক্যাল ডিজাইন। হ্যাঁ, যে কি কি রেকর্ড আমরা ডাটাবেজে রাখবো, এটা বিজনেস ডিসিশন। আর কম্পিউটার সায়েন্সের দিক দিয়ে ডিসিশন যেটা হচ্ছে গিয়ে যে আমার রিলেশনাল স্কিমা should we have or how should the attribute to be distributed among the various relational schema, যে attribute গুলা কিভাবে ডিস্ট্রিবিউট হবে, কোনটাতে কোন attribute থাকবে, লাইক নেমটা, মানে নেমের সাথে স্টুডেন্ট আইডি যেরকম থাকলো, আমি এটাকে এখন আবার আরেকটা টেবিল তৈরি করব কিনা, যে যেখানে আইডি আবার স্টুডেন্টের অ্যাড্রেস রাখবো না, একই টেবিলে রাখবো, ও আইডি নেম অ্যাড্রেস একই টেবিলে রাখবো কিনা, এইটার ডিসিশন আমার কম্পিউটার সায়েন্সের দিক দিয়ে ডিসিশন। আর বিজনেসের ডিসিশন হচ্ছে গিয়ে যে আমি কি কি ইনফরমেশন রাখবো। হ্যাঁ, কিন্তু আমি কিভাবে অ্যারেঞ্জ করব, যে আইডির সাথে স্টুডেন্টের ইনফরমেশন কি কি রাখবো, কি কি রাখলে ডুপ্লিকেসি অ্যাভয়েড করা যাবে, কি কি রাখলে আমার ডাটাগুলা ডুপ্লিকেট হবে না, এইসব ডিসিশন হচ্ছে গিয়ে কম্পিউটার সায়েন্সের দিক দিয়ে ডিসিশন। আর ফিজিক্যাল ডিজাইন তো আমরা বললামই, যে ফিজিক্যাল লেআউট, যেটা যে কোন ফাইলে আমি কোন টেবিল গুলা রাখবো, কোন ফাইলে আমরা কোন টেবিল স্পেস গুলা রাখবো, কোন টেবিল স্পেসে কত স্পেস থাকবে, এইসব হচ্ছে গিয়ে ফিজিক্যাল ডিজাইন। এবং এটা ডিসাইডিং অন দ্য ফিজিক্যাল লেআউট অফ দ্য ডাটাবেস। এবং ডাটাবেস ইঞ্জিনিয়ার্স ইঞ্জিন যেটা ডাটাবেস ইঞ্জিন হচ্ছে ডাটাবেস সিস্টেমস ইজ পার্টিশন, এটা পার্টিশন করে কিভাবে ইনটু এ মডিউলস that deals with each of the responsibles each of the responsibilities of overall systems. এটা যেহেতু মডিউল আকারে ডিল করে ডাটাবেস সিস্টেমস, তার পার্টিশনস গুলাকে মডিউল আকারে, তাহলে ওভারঅল রেসপন্সিবিলিটি আছে একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের, যে ওভারঅল রেসপন্সিবিলিটি যেটা হোল্ড করে, এটা হচ্ছে গিয়ে ডাটাবেস ইঞ্জিন। তাহলে ওভারঅল ডাটা যে রেসপন্সিবিলিটি নিয়ে যে ডাটাবেসটাকে কন্ট্রোল করার জন্য যে মানে যে জিনিসটা আছে, ওইটাকে আমরা বলি যে ফাংশনালিটি, যে ফাংশনাল কম্পোনেন্ট আছে, ওইটাকে আমরা বলি ডাটাবেস ইঞ্জিন। ডাটাবেস ইঞ্জিনে কিন্তু আমরা যে ফাইলগুলা দেখছিলাম, ওইখানে আমরা আবার আসি একটু দেখানোর জন্য, যে ডাটাবেস ইঞ্জিন যেসব ফাইল ব্যবহার করে, ওই ফাইলগুলা দেখে কিন্তু আমরা আলাদা করে চিনতে পারি। ওই ফাইলগুলা লাইক এখানে দেখো, কন্ট্রোল ফাইল যেটা সিটিএল ফাইল, হ্যাঁ, সিটিএল ফাইল এগুলো হচ্ছে ডাটাবেস ইঞ্জিন এই ফাইলগুলা ব্যবহার করে। আর এগুলো হচ্ছে লগ ফাইল, হ্যাঁ, রিডু ফাইল যেটা, হ্যাঁ, এগুলো লগ ফাইল, অরাকলের ক্ষেত্রে লগ ফাইল। এবং এরকম ডাটাবেস ইঞ্জিন এসকিউএল সার্ভারেও আছে। এরকম ডাটা বড় বড় মানে যেগুলো কমার্শিয়াল ডাটাবেস সিস্টেম, ডিবিএমএস সিস্টেম, যেগুলো রিলায়েবল ডিবিএমএস সিস্টেম, এগুলো কিন্তু ডাটাবেস ইঞ্জিন আলাদা ব্যবহার করে। আমরা অবশ্য এখানে নট টকিং অ্যাবাউট
মাইক্রোসফট অ্যাক্সেস, কারণ মাইক্রোসফট অ্যাক্সেস কিন্তু এত জিনিস হাইলি মেনটেন করে না। অলসো দেয়ার আর ডাটাবেজ ইঞ্জিন, যেটা তোমার এসকিউএল, ওইখানে এসকিউএল ম্যানিপুলেট হয়। ডাটাবেজ ইঞ্জিনে বিভিন্ন ধরনের কাজ আছে। একটা হচ্ছে গিয়ে যে স্টোর ম্যানেজ করা, স্টোর ম্যানেজার আর আছে ডাটাবেজ ইঞ্জিনের মধ্যে। এসকিউএল প্রসেসর আছে, যেটা এসকিউএল প্রসেসর কম্পোনেন্ট, যেটা কোয়েরি প্রসেস করে, হ্যাঁ, যেটা কোয়েরি প্রসেস করে। আরেকটা হচ্ছে কি ট্রানজাকশন ম্যানেজমেন্ট করার জন্য একটা কম্পোনেন্ট আছে। তাইলে তিনটা কম্পোনেন্ট আমরা ডাটাবেজ ইঞ্জিনের মধ্যে পাবো। একটা হচ্ছে গিয়ে স্টোর ম্যানেজার, একটা হচ্ছে গিয়ে কোয়েরি প্রসেসর কম্পোনেন্ট, আর একটা হচ্ছে গিয়ে ট্রানজাকশন ম্যানেজার কম্পোনেন্ট। আমরা যদি যাই হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড লেকচারে, এটা আমরা এখানে আমরা এই ডিজাইন অ্যাপ্রোচ নিয়ে আরেকটু কথা বলতেছিলাম, যে ডাটাবেস ডিজাইন করার জন্য কয়েক ধরনের ওয়ে আছে। একটা হচ্ছে গিয়ে নরমালাইজেশন থিওরি ব্যবহার করে আমরা ডাটাবেস ডিজাইন করতে পারি। কম্পিউটার সায়েন্সের দিক দিয়ে আমি এই ভিউটা দিছি। আমরা নরমালাইজেশন থিওরি ব্যবহার করে ডিজাইন করতে পারি। আমরা হচ্ছে গিয়ে formalize what the design are bad and test for them, এটা আমরা ফর্ম চেক করে আমরা ডিজাইন করতে পারি। আরেকটা হচ্ছে গিয়ে এন্টিটি রিলেশনশিপ মডেল তৈরি করে আমরা ডিজাইন করতে পারি। এন্টিটি রিলেশনশিপ মডেল বলতে কি, এন্টিটি কি, আমরা যখনই কোনো প্রোগ্রাম নিয়ে চিন্তা করব, যে কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম নিয়ে চিন্তা করব, বা কোনো ইনস্টিটিউশনের জন্য বা কোনো এন্টারপ্রাইজের জন্য কোনো সিস্টেম তৈরি চিন্তা করব, তখন আমার যেসব জিনিস মাথায় আসতে হবে, যে ওই ইনস্টিটিউশনে যে সিস্টেমটা আমি তৈরি করতে যাচ্ছি, ওই সিস্টেমের মধ্যে কোন কোন জিনিসগুলো হচ্ছে গিয়ে থিংস বা অবজেক্ট, বা কোনগুলো জিনিসগুলো হচ্ছে গিয়ে নাউন, হ্যাঁ, যেগুলো হচ্ছে গিয়ে নাউন, ওগুলো অবশ্যই এক একটা টেবিল হবে, হ্যাঁ, এবং আমাকে তখন তৈরি করতে হবে যে এই টেবিলগুলোর মধ্যে রিলেশন, হ্যাঁ, লাইক আমরা যদি ইউনিভার্সিটি সিস্টেম চিন্তা করি, তাইলে ইউনিভার্সিটি সিস্টেম, ইউনিভার্সিটির জন্য যদি তুমি একটা সফটওয়্যার চিন্তা করো, তাহলে অবশ্যই তুমি এখানে ইউনিভার্সিটি সিস্টেমে কি কি জিনিস নাউন আছে এটা তুমি দেখতে হবে। লাইক ইউনিভার্সিটি সিস্টেমের মধ্যে স্টুডেন্ট একটা নাউন আছে, টিচার একটা নাউন, বা ইনস্ট্রাক্টর একটা নাউন আছে, তারপর তোমার কোর্স হচ্ছে কি একটা নাউন আছে, হ্যাঁ, তারপর তোমার ওইখানে ডিপার্টমেন্ট একটা নাউন আছে। তাহলে এখন আমাকে যখন এদের মধ্যে রিলেশন আমি খুঁজবো, এই নাউন গুলাকে আমরা বলবো এন্টিটি। আর এই এদের মধ্যে যখন রিলেশন খুঁজবো, তখন যে রিলেশন তৈরি হবে, এটা এটা আমরা বলবো এন্টিটি রিলেশনশিপ মডেল। এন্টিটি রিলেশনশিপ মডেলে যেরকম আমরা যে ইনস্ট্রাক্টর আর হচ্ছে গিয়ে ডিপার্টমেন্টের মেম্বার, এটা একটা এন্টিটি রিলেশনশিপ মডেল, হ্যাঁ। এরকম আমরা অবজেক্ট ওরিয়েন্টেড রিলেটেড ডাটা মডেল তৈরি করতে পারি। তোমরা অবজেক্ট ওরিয়েন্টেড ডাটা মডেল কি করছো তোমরা? তোরা তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কয়েকদিন আগে করে আসলো না? অবজেক্ট ওরিয়েন্টেড ডাটা মডেল গুলা করছো কখনো? লাইক ক্লাস ডায়াগ্রাম, সিকোয়েন্স ডায়াগ্রাম, হ্যাঁ, অবজেক্ট ডায়াগ্রামস, এগুলো তৈরি করছো? কেউ নাই? ডিটেইলস ওইভাবে করা হয়নি স্যার। ক্লাস ডায়াগ্রাম তৈরি করো নাই, মানে এমনি ওগুলো সম্বন্ধে আইডিয়া নিছো? যে শুধু ধারণাটাই কিছু দিয়েছে। আচ্ছা আচ্ছা। তা আমি ওই আমি অবশ্য সি সেকশনের সাথে
তাদের সাথে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ছিল, তো তাদের সাথে আমি অবশ্য এগুলো একটু ডিটেইলে করেছিলাম, হালকা ডিটেইলে, পুরোপুরি বলবো না যে পুরো অনেক ডিটেইলে করাইছি। তারপর এই অনুযায়ী তারা কিন্তু দিয়েও করছে, তারা লাস্টে প্রজেক্টও করছে। লাইক আমি তাদের এক্সাম্পল মানে তাদের কাছ থেকে তোমরা একটু হেল্প নিতে পারো। আর যদি মনে করো যে তাদের কাছ ওই ক্লাসের যে আমার ক্লাসের ওইখানের যেগুলো লেকচার গুলো আছে তাদের কাছে, তাইলে ওগুলো চেক করতে পারো। লাইক আমরা যে এরকম এটা একটা গ্রুপ যারা ওই দিয়ের জন্য মানে ওই আমার 50C ব্যাচেরই, তোমরা 50C ব্যাচের স্টুডেন্টদের তো চিনো না? হ্যাঁ, ওরা যে টিম আকারে ওরা কিন্তু করছে, যে টিমের মধ্যে কে কোন টিমে কাজ করছে এগুলো কিন্তু, এবং ইউজার ম্যানুয়াল তৈরি করছে, একটা সফটওয়্যার তৈরি করছে হচ্ছে গিয়ে, তাদের সফটওয়্যার ছিল হচ্ছে ক্যালকুলেটর তৈরি করা। হ্যাঁ, তো এখানে তারা ডেলিভারেবলস হিসেবে প্রজেক্ট প্রপোজাল দিচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে আমরা ট্রাই করব যে আমরা ডাটাবেজে এরকম কিছু করব। ডায়াগ্রামের মধ্যে তারা এই যে তখন তারা ওই যে ক্লাস ডায়াগ্রাম এগুলো কিন্তু আমি করাইছি, যদিও হয়তো অত কারেক্ট হয় নাই, তবুও তারা চেষ্টা করছে যতটুকু করার। হ্যাঁ, ক্লাস ডায়াগ্রাম এবং একটু প্র্যাকটিক্যালি না করলে আসলে বোঝা যায় না। হ্যাঁ, তো এক্সএমএল, এরা এক্সএমএল কোডও করছে। তো যাই হোক, আমার মনে হয় এটা একটু ধারণা নেওয়া দরকার তোমাদের, কারণ তোমাদের আর অবজেক্ট ওরিয়েন্টেড এর রিলেটেড আর কোনো কিন্তু সামনে কোনো আর কোর্স নাই। হ্যাঁ, হয়তো জাভাতে তোমরা আবার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করবা। হ্যাঁ, কিন্তু ডিজাইনের দিক দিয়ে তোমাদের আইডিয়া, হ্যাঁ আরেকটা আছে কোর্স হচ্ছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যখন করবা তখন আবার তোমাদের এইসব সবগুলা ডিজাইন নিয়ে আলাপ করা হবে। তাহলে অবজেক্ট রিলেশনাল ডাটা মডেল গুলো হচ্ছে গিয়ে যে লাইক ক্লাস ডায়াগ্রাম, হ্যাঁ এগুলো হচ্ছে গিয়ে অবজেক্ট রিলেশনাল। ইউএমএল সম্বন্ধে জানো? ইউএমএল ডায়াগ্রাম? না স্যার। আচ্ছা, ইউএমএল নিয়েও একটু জেনে নিও। ইউএমএল হচ্ছে যে আমি যেগুলো ডায়াগ্রাম দেখালাম এর মধ্যে সিকোয়েন্সিয়াল ডায়াগ্রাম, ক্লাস ডায়াগ্রাম এগুলো কিন্তু ইউএমএল ডায়াগ্রামের পার্ট। এগুলো হচ্ছে কি ইউএমএল কে ব্যবহার করা হয় অবজেক্ট ওরিয়েন্টেড ডাটা মডেলিং এর জন্য, অবজেক্ট ওরিয়েন্টেড ডাটা বা অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনিং এর জন্য মেইনলি ইউএমএল ডায়াগ্রাম ব্যবহার করা হয়। সো এখানে তোমাকে একটা অবজেক্টের অ্যাট্রিবিউট গুলা কি কি, সিমিলার ওয়েতে তোমার অবজেক্ট গুলা চিন্তা করতে হবে এরকম যে যেগুলো থিংস বা অবজেক্ট বা যেগুলো হচ্ছে গিয়ে তোমার কমন জিনিস, যেগুলোকে তুমি এবং যেটাকে তোমার ইনহেরিট করার সুযোগ আছে, যেটাকে রিইউজ করার সুযোগ আছে, এগুলোকে অবজেক্ট হিসেবে চিন্তা করতে হবে। এবং এটা ডাটা টাইপ গুলা, অ্যাট্রিবিউট গুলা কি, অ্যাট্রিবিউট গুলা হচ্ছে গিয়ে যেগুলো তুমি তার ভেরিয়েবল গুলা তোমার অবজেক্টের মধ্যে রাখবা, যে তার মেথড আর প্রসিডিউর গুলো তো, মেথড গুলো তো চিনবো, মেথড তো মোটামুটি তোমাদের আইডিয়া হয়েছে না মেথড। হ্যাঁ, তো অবজেক্টের মধ্যে ইনস্ট্যান্স ভেরিয়েবল থাকে আর মেথড থাকে। তো ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলাকে হচ্ছে গিয়ে অ্যাট্রিবিউট বলে। এটা তো মোটামুটি জানো না ইনস্ট্যান্স ভেরিয়েবল আর মেথড গুলা কি না? অবজেক্টের মধ্যে তো দুইটা জিনিস থাকে, বা ক্লাসের মধ্যে ইনস্ট্যান্স ভেরিয়েবল থাকে আর মেথড থাকে। এটা তো তোমরা করছো না? জি স্যার। হ্যাঁ, তো ইনস্ট্যান্স জি। ভেরিয়েবল গুলো হচ্ছে গিয়ে অ্যাট্রিবিউট আর কি। হ্যাঁ, আর মেথড গুলো হচ্ছে গিয়ে ফাংশনস বা প্রসেস। আচ্ছা, এক্সএমএল যেটা এক্সটেনশন মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা ব্যবহার করা হয় যেগুলো হচ্ছে গিয়ে তোমার স্ট্রাকচার ওয়েতে না, মানে আরেকটা আমরা এসকিউএল দেখবো যে নো এসকিউএল। নো এসকিউএল মানে কিন্তু ও মানে ওইখানে এসকিউএল স্ট্রাকচার
ওয়েতে এসকিউএল ব্যবহার করা হয় না, যে আমরা যে এসকিউএল ব্যবহার করি। তো নো এসকিউএল কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। নো এসকিউএল ওইটা দিয়ে নরমালি আমরা এক্সএমএল বা আরো অনেক কিছু, অনেক ডাটাবেস অ্যাক্সেস করতে পারি, যেগুলো হচ্ছে গিয়ে তোমার অন্য ডাটাগুলোকে দিয়ে রাখার জন্য অন্য একটা দিয়ে ব্যবহার করেন। ঠিক ডিবিএমএস সিস্টেম ব্যবহার করেন না, ডাটাগুলোকে হোল্ড করার জন্য ডিফারেন্ট একটা ফরম্যাট ব্যবহার করেন। এখানে নো এক্সএমএল হচ্ছে গিয়ে কাইন্ড অফ দিস, মানে যেটা হচ্ছে গিয়ে যেটা ডিবিএমএস সিস্টেম না, কিন্তু ডাটা হোল্ড করে। ডাটা হোল্ড করে কিভাবে? ট্যাগ দিয়ে হোল্ড করে। লাইক আমরা এক্সএমএল এ যে এইচটিএমএল এ যেরকম HTML ট্যাগ দিয়ে হোল্ড করি, এরকম XML ট্যাগ দিয়ে ডাটা হোল্ড করে, হ্যাঁ। তো এইটা তোমার XML-টা একটা ইম্পর্টেন্ট, কারণ কি, যখন আমরা দুইটা এরকম ডাটাবেজের মধ্যে কানেক্টিভিটি করতে চাই, যেটা হচ্ছে গিয়ে অনেক পুরনো ডাটাবেজ, হ্যাঁ, যেটাতে কখনো মানে আমার অ্যাক্সেস করার জন্য ড্রাইভার বা অপারেটিং সিস্টেম নাই, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে গিয়ে একদম লেটেস্ট ডাটাবেস, লাইক এখনকার অরাকল ডাটাবেস। এখনকার অরাকল ডাটাবেস আর যদি 1970-র অরাকল ডাটাবেসের সাথে যদি কানেক্টিভিটি করতে চাই, তাহলে XML আমার লাগবে। এটা জেনে রাখো, তারপর আমরা জানবো যে আমরা আরো XML-টাকে কিভাবে বলবো। আচ্ছা, আমরা যখন স্টোর ম্যানেজার যেটা বলতেছি, স্টোর ম্যানেজার, আর আমরা অলরেডি কিন্তু আমরা বলছি যে স্টোর ম্যানেজার হচ্ছে গিয়ে ডাটাবেস ইঞ্জিনের একটা পার্ট, এবং আমরা ওখানে দেখছি যে কোয়েরি প্রসেসর এবং ট্রানজাকশন ম্যানেজারও আছে। তো স্টোরেজ ম্যানেজার যেটা স্টোরেজ ম্যানেজার a program module that provide the interface between lower level data stored in the database and the application programs and the queries submitted to the system. তাহলে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা কোয়েরিজ যেগুলো সাবমিট করা হয়েছে ডাটাবেস সিস্টেমে, এটার সাথে তার লোয়ার লেভেলের ডাটাগুলো যেগুলো স্টোর আছে, এটার সাথে যে কানেক্টিভিটি তৈরি করে দেয়, ইন্টারফেসিং যে তৈরি করে দেয়, এটা হচ্ছে গিয়ে স্টোরেজ ম্যানেজার তৈরি করে দেয়। স্টোরেজ ম্যানেজার ইজ রেসপন্সিবল ফর দ্য ফলোইং: ইন্টারাক্টিং উইথ দ্য ওএস ফাইল ম্যানেজার। তাহলে ওএস ফাইল ম্যানেজারের সাথে ইন্টারাক্ট করে, কারণ কি, সে ফাইল থেকে ওই টেবিল স্পেস অনুযায়ী ডাটাগুলোকে নিয়ে আসবে, এবং সে তখন এফিশিয়েন্ট এবং স্টোরিং and retrieving and updating the ডাটার ব্যাপারেও সে কিন্তু তার রেসপন্সিবিলিটি আছে। তো ওই ফাইলগুলোতে কিভাবে সে ডাটাগুলোকে স্টোর করবে, ওই ফাইলগুলো থেকে কিভাবে ডাটাগুলো রিট্রিভ করবে, ওই ফাইলগুলোতে ডাটাগুলো কিভাবে আপডেট করবে, এইটার ব্যাপারেও তার কিন্তু রেসপন্সিবিলিটি আছে। Storage manager components includes the authorization, integrity manager, transaction manager, file manager এবং buffer manager. তাহলে স্টোরেজ ম্যানেজার কম্পোনেন্টস যেগুলো ইনক্লুড করে, এর মধ্যে হচ্ছে অথরাইজেশন এন্ড ইন্টিগ্রিটি ম্যানেজার আছে, আরেকটা হচ্ছে গিয়ে ট্রানজাকশন ম্যানেজার আছে, ফাইল ম্যানেজার আছে এবং বাফার ম্যানেজার আছে। তোমাদের যদি অ্যাডভান্স ডাটাবেস কোনো কোর্স থাকে, তখন আমরা এগুলো নিয়ে আরো ডিটেইলে পড়বো, যে অথরাইজেশন বা ইন্টিগ্রিটি ম্যানেজার কিভাবে কাজ করে, ট্রানজাকশন ম্যানেজার, ফাইল ম্যানেজার এবং বাফার ম্যানেজার গুলো কিভাবে কাজ করে। আমরা এটা এখন জাস্ট হালকা আইডিয়া নিব। স্টোরেজ ম্যানেজার implements the several data structures as a part of the physical systems, এবং এখানে ডাটা ফাইল stores the database itself. ডাটা ফাইলস গুলো আমরা কিন্তু দেখছি অলরেডি, ডিবিএফ ফাইল যেগুলো, ওগুলো কি ডাটাবেজের ইনফরমেশন গুলাকে স্টোর করে। আর ডাটা ডিকশনারি গুলা কি করে? মেটা ডাটা গুলাকে হোল্ড করে। মেটা ডাটা মানে কি? ডাটা অ্যাবাউট ডাটা, ডাটা সম্বন্ধে যে ডাটা রাখা আছে। ডাটা সম্বন্ধে ডাটা মানে কি, যে কোন ডাটা কি ডাটা টাইপ কন্টেইন করতেছে, কোন ডাটার কোন ডাটা কোন কলামে রাখা আছে, কলামের নাম কি, এইসব হোল্ড করে হচ্ছে ডাটা ডিকশনারি। ইন্ডেক্সেস, আমরা যখন ইন্ডেক্সেস নিয়ে আলাপ করব, ইন্ডেক্সেস হচ্ছে গিয়ে যে ইন্ডেক্সের প্লুরাল, হ্যাঁ। তো ইন্ডেক্সেস আমরা কিন্তু এখানে যখন ফাইলগুলো দেখছিলাম, তখন কিন্তু
এখানে ফাইলগুলো যখন দেখছিলাম তখন আমরা কিন্তু দেখছিলাম কিছু ইন্ডেক্স ফাইলও আছে, লাইক ওই যে OPSL ইন্ডেক্স। ইন্ডেক্স ফাইলগুলা কিসের জন্য ব্যবহার করা হয়? ইন্ডেক্স ফাইলগুলা যে আমি যদি একটা জিনিসকে একটা ধরো তুমি কিছু নামকে, ধরো আইডি আছে, হ্যাঁ, আইডি কে সহজে খুঁজে নেওয়ার জন্য তুমি যদি নাম্বারিং করে রাখো কিছু, লাইক 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এরকম যদি নাম্বারিং করে রাখো, লাইক তোমরা যেরকম পুরো আইডি ব্যবহার না করে অনেক সময় পিছনের নাম্বার দিয়ে ব্যবহার করে আর বলে দাও আমি ওই ব্যাচের, হ্যাঁ, তাইলে ধরে নিচ্ছে যে তুমি ওই ব্যাচের অত নাম্বার স্টুডেন্ট না, হ্যাঁ, তাইলে ওই যে সহজে খুঁজে বার করে ফেলা যাচ্ছে, তোমার আইডিটা মানে পুরো আইডিটা বলার দরকার পড়তেছে না, এইটা হচ্ছে গিয়ে ইন্ডেক্সিং এর ওয়ে। তো এটা ব্যবহার করে ডাটাবেস এই ইন্ডেক্সিং এর সিস্টেমটা ব্যবহার করে যে আমি যাতে সহজে ফাস্টার অ্যাক্সেস করতে পারি ডাটার আইটেমগুলো। then indices can provide faster access to the data items এবং ডাটাবেস ইন্ডেক্স provides পয়েন্টার, প্রত্যেকটা ডাটাবেস আইটেম কিন্তু ও তখন পয়েন্টার প্রোভাইড করে। আমরা যদি এটা নিয়ে আরো ডিটেইলে মানে আমরা পড়তে পারবো হচ্ছে গিয়ে যখন আমরা অ্যাডভান্স ডাটাবেস যদি কোর্স থাকে ওইখানে পড়তে পারবো যে পয়েন্টার দিয়ে কিন্তু সে এটা মেনটেন করে। আমরা জানি যে পয়েন্টার দিয়ে ফাস্টার অ্যাক্সেস করা যায়, তোমরা তো সিতে পয়েন্টার দিয়ে ডাটাগুলোতে ফাস্টার অ্যাক্সেস করতে পারছো, ইন্ডেক্স গুলা সেজন্য এরকম ইন্ডেক্স গুলা এরকম পয়েন্টারের দিয়ে মেনটেন করে যাতে, এবং ডাটাগুলাকে এরকম অ্যারেঞ্জ করে রাখে নরমালি তুমি যেরকম ডাটাগুলাকে অ্যাক্সেস করো। এবং তুমি যখন নতুন কোয়েরি করবা, যে কোয়েরি বেশি করবা ওগুলো সে হিসাব রাখে এবং ওগুলো থেকে ডাটাগুলাকে ইন্ডেক্সিং করে রাখে যাতে সহজে তোমাকে ফাস্টার ডাটাগুলাকে অ্যাক্সেস দিতে পারে, হ্যাঁ, এবং এই হিসাবে সে ইন্ডেক্সিং করে রাখে ইন্ডেক্স ফাইলে। তো এবং কোয়েরি প্রসেসর, যেটা কোয়েরি প্রসেসর আমরা বললাম যে কোয়েরি প্রসেসর একটা পার্ট অফ ডাটা ইঞ্জিন, ডাটাবেস ইঞ্জিন। তো পার্ট অফ ডাটাবেস ইঞ্জিন যেটা কোয়েরি প্রসেসর। তো আমরা জানি যে কোয়েরির মধ্যে দুই ধরনের কোয়েরি আছে, একটা ডিডিএল কোয়েরি আছে, একটা ডিএমএল কোয়েরি আছে। তো ডিডিএল কোয়েরির জন্য সে ইন্টারপ্রেটার ব্যবহার করে আর ডিএমএল কোয়েরির জন্য কম্পাইলার ব্যবহার করে। এবং ডিডিএল কোয়েরিতে যে ইন্টারপ্রেটর যেটা আছে, ইন্টারপ্রেটরস ডিডিএল স্টেটমেন্ট এন্ড records the definitions of the data dictionary, হ্যাঁ, এবং ডিএমএল যে compiler, DML compiler translate the DML statement in a query language into a equivalent plain, executing a equivalent plan and that consists of low level instructions that the query evaluation engine understand. তাহলে query evaluation plan একটা সে একটা দিবে, ইভালুয়েশন ইনটু ইভালুয়েশন প্ল্যান সে একটা তৈরি করবে। কোয়েরি যখন ইভালুয়েশন করবে, ইভালুয়েশন প্ল্যান মানে হচ্ছে কি কিভাবে সে এক্সিকিউট করবে, এক্সিকিউট প্ল্যান একটা তৈরি করবে। এই এক্সিকিউট প্ল্যান এর মধ্যে থাকবে হচ্ছে কি লো লেভেল ইনস্ট্রাকশন থাকবে কিভাবে সে ইভালুয়েশন করে তোমার ডাটাগুলোকে নিয়ে আসবে। এই ইভালুয়েশন কোয়েরি ইভালুয়েশন ইঞ্জিন নরমালি execute low level instructions generated by the DML compiler, হ্যাঁ, এবং এখানে DML compiler perform query optimization কিভাবে করে, সে তখন বিভিন্ন স্ট্যাটিস্টিক্স ব্যবহার করে যে কোন ডাটাকে কিভাবে অ্যারেঞ্জ করলে আমরা ডাটাগুলোকে সহজে নিয়ে আসতে পারবো, ইন্ডেক্সিং অনুযায়ী সে অপটিমাইজেশন করে। এবং এই অনুযায়ী সে সবসময় ওই যে আমরা যে বলি পাথ কস্ট হিসাব করে তোমার অ্যালগরিদমে আমরা দিয়ে ওই ব্রাউজ করি না, ট্রি ব্রাউজিং এবং সার্চ কস্ট, পাথ কস্ট হিসাব করা, যেটা ওই পাথ কস্ট এবং সার্চ কস্ট গুলা সে হিসাব করে সে তখন
সে একটা ইভালুয়েশন প্ল্যান তৈরি করে, ইভালুয়েশন প্ল্যান থেকে সে তখন এক্সিকিউট একটা প্ল্যান তৈরি করে, যেটা দিয়ে সে একটা কোয়েরি ইভালুয়েট করে। তাহলে একটা কোয়েরি যখন আমরা কোয়েরি যখন পাঠাই একটা, তখন সে ওই কোয়েরিটা তখন পার্সিং এবং ট্রান্সলেট হয়। পার্সার কি, যে পার্সিং এবং ট্রান্সলেটরটা কি, যেটা হচ্ছে গিয়ে পার্সার কিন্তু সব জায়গায় ব্যবহার হয়। পার্সার তোমরা জানো কিনা জানি না, যে পার্সার হচ্ছে গিয়ে এই একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে যে কোনো ল্যাঙ্গুয়েজকে আন্ডারস্ট্যান্ড করার জন্য পার্সার ব্যবহার করা হয়। লাইক তুমি যে সিতে তোমার প্রপার স্ট্রাকচার ব্যবহার করে সিল তুমি প্রোগ্রামটা লিখলা কিনা, এইটা চেক করার জন্য সির কম্পাইলারে একটা পার্সার আছে, যে পার্সার ডিসাইড করে যে তুমি এই তোমার আইডেন্টিফায়ারের পরে সেমিকোলন দেওয়ার কথা, তুমি সেমিকোলন দিছো কিনা, তুমি আইডেন্টিফায়ার কে তুমি আইডেন্টিফায়ারের পরে তোমার ডাটা টাইপ মেনশন করার কথা, ডাটা টাইপ মেনশন করছো কিনা, না আইডেন্টিফায়ারের আগে ডাটা টাইপ মেনশন করার কথা, ডাটা টাইপ মেনশন করছো কিনা। এটা ডিপেন্ড করবে ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা পার্সার আছে। লাইক আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজের জন্য পার্সার হিসেবে আমরা গ্রামারকে ব্যবহার করি। পার্সার হিসেবে আমরা গ্রামারকে ব্যবহার করি। গ্রামার দিয়ে আমরা ডিসাইড করি যে একজন যখন সেন্টেন্স বলছে, সে কি সাবজেক্টের পরে ভার্ব পরে অবজেক্ট বললো কিনা, বা অবজেক্টটাকে সে পিছনে রাখলো কিনা, বা সাবজেক্টের সাথে ভার্ব ইউজ করে সে সেন্টেন্স তৈরি করলো কিনা, এইটা দিয়ে আমরা পার্সিং করি। হ্যাঁ, এরকম প্রত্যেকটা কম্পাইলার কিন্তু তার ল্যাঙ্গুয়েজকে পার্সিং করার জন্য একটা পার্সার আছে। এরকম কোয়েরিকে পার্সিং করার জন্য দেয়ার ইজ এ পার্সার। হ্যাঁ, যে তুমি ঠিক মতো কোয়েরিটা লিখলা কিনা। কোয়েরিকে পার্সিং করে এইভাবে যে লাইক তোমার এই যে আমরা এখানে সিলেক্ট স্টেটমেন্ট নাই, তারপর আমি ধরো বলে দিচ্ছি, ধরো সিলেক্ট, তারপরে একটা কিছু কলামের নাম, তারপরে ফ্রম, তারপরে টেবিলের নাম, তারপরে হোয়ার দিয়ে একটা প্রেডিকেট দিতে হবে। এটা হচ্ছে গিয়ে তার রুলস। ধরো হ্যাঁ, আমরা সামনে এরকম রুল গুলা পড়বো, আরো কিভাবে একটা সিলেক্টিভ স্টেটমেন্ট লেখে আমরা যখন আলাপ করব, তখন এই রুল অনুযায়ী তুমি লিখলা কিনা এটা পার্সিং করে, বা পার্সার এটা পার্সিং করে, এবং ওই পার্সিং করার পরে সে ট্রান্সলেট করে সে কিসে নিয়ে যায়, রিলেশনাল অ্যালজেব্রাতে নিয়ে যায়, রিলেশনাল অ্যালজেব্রা এক্সপ্রেশনে নিয়ে যায়। রিলেশনাল অ্যালজেব্রা এক্সপ্রেশন তখন অপটিমাইজারের মধ্যে দিয়ে পাস হয়ে তখন এক্সিকিউশন প্ল্যান তৈরি করে, এবং তারপরে ইভালুয়েশন, এক্সিকিউশন প্ল্যান থেকে তোমার ইভালুয়েশন ইঞ্জিন দিয়ে ইভালুয়েট করে যে কোন, তো এক্সিকিউশন অপটিমাইজারে যে আমি বললাম যে স্ট্যাটিস্টিক্স ব্যবহার করে, যে ডাটার স্ট্যাটিস্টিক্স ব্যবহার করে, কোন ডাটা তুমি কিভাবে ইউজ করো, কতটুকু বেশি ইউজ করো, কোন ডাটা কম ইউজ করো, এটার উপরে সে দিয়ে ইন্ডেক্সিং করে রাখে। ওইটাতে সে তাড়াতাড়ি কোন ডাটাকে অ্যাক্সেস দিতে পারবে। তুমি ধরো একটা ডাটা তুমি অনেক দিন ধরে ব্যবহার করতেছো না, ওই ডাটাকে সে কিন্তু অ্যাক্সেস করতে একটু সময় লাগবে। আবার একটা ডাটা খুব ফ্রিকোয়েন্টলি ব্যবহার করতেছো, এটাকে কিন্তু খুব দ্রুত অ্যাক্সেস করবে। হ্যাঁ, তো এই অপটিমাইজারের কাজ হচ্ছে কি এইটা, এবং সে এই যে একটা এক্সিকিউশন প্ল্যান তৈরি করে যে কিভাবে সে ল লেভেল থেকে ডাটাগুলা নিয়ে এসে ইভালুয়েশন ইঞ্জিনের মাধ্যমে কোয়েরি আউটপুট দেবে। এটা হচ্ছে গিয়ে পুরো কোয়েরি প্রসেস। তো এখানে যে আমরা যেটা বললাম যে অপটিমাইজার, আমরা কিন্তু হিউম্যান হিসেবেও কিন্তু সিমিলার ওয়েতে আমরা চিন্তা করি। লাইক তুমি যদি এখন আমি তোমাকে বলি যে তোমার স্কুলের কিছু ফ্রেন্ডদের নাম বলো, হ্যাঁ, ধরো হয়তো খুব দ্রুত পারবে না, কিন্তু তোমাকে যদি বলি যে এখন তোমার যে ফ্রেন্ড গুলো আছে ক্লাসরুমে, তাদের নাম বলো, খুব দ্রুত পারবা। কারণ কি, তাদের সাথে তোমার এখন উঠবস বেশি, তাদের সাথে সম্পর্ক বেশি। এখন স্কুলের ফ্রেন্ডদের সাথে অনেক দিন ধরে দেখা হয় না। এখন তোমাকে যদি বলি ক্লাস ওয়ানে তোমার সাথে কে কে পড়ছিল, তাদের নাম বলো, তুমি তো অনেক সময় নামগুলো মনেই রাখতে পারো, হয়তো আনতেই পারবা না রিকল করে। এইটা কারণ কি, কারণ আমরা যেগুলো ব্যবহার করতেছি বেশি, এগুলো কিন্তু আমাদের মেমোরিতে থাকতেছে। তো আমরা ওগুলো কাইন্ড অফ ইন্ডেক্সিং করে রাখি কোনো ওয়েতে। হ্যাঁ, এটা ওয়েটা ডিফারেন্ট। হ্যাঁ, কিন্তু ডাটাবেজ এরকম কিছু করে। এটা আশা করি তোমরা বুঝছো।
এখন ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট যেটা, ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট হচ্ছে গিয়ে আরেকটা ডাটাবেজ ইঞ্জিনের আরেকটা পার্ট, যেটা হচ্ছে কি ট্রানজ্যাকশন গুলা ম্যানেজ করে, ট্রানজ্যাকশন গুলা কিভাবে কাজ করবে, ট্রানজ্যাকশন গুলা কিভাবে তার কনসিস্টেন্সি মেনটেন করবে। তো ট্রানজ্যাকশন ইজ এ কালেকশন অফ অপারেশন দ্যাট পারফর্ম এ single logical functions in a database application. Transaction management component ensure the database remains in the consistent state consistent state despite the system failures and the transactions failures. তাইলে কি এরকম ভাবে সে কনসিস্টেন্সি মেইনটেইন করবে, কনসিস্টেন্ট কিনা, সে কনসিস্টেন্ট মানে তোমার যে তুমি ধরো একটা এটিএম থেকে টাকা তুলতে যাচ্ছ ব্যাংকে, কোনো কারণে হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল, তুমি অলরেডি একটা ইনস্ট্রাকশন দিয়ে দিছো, টাকাও ধরো চলে আর কাউন্টিং শুরু হয়ে গেছে, তো তোমার কাউন্টিং শুরু হয়ে গেছিল, তখন যদি সে ডাটাবেজ আপডেট করে দিত যে তুমি টাকাটা তুলে ফেলছো, আর আর তুমি আসলে ইলেকট্রিসিটি ফেলিয়ারের জন্য টাকা তুলো নাই, তাহলে কি হইতো? তুমি ধরো 10,000 টাকার ইনস্ট্রাকশন দিছো, তাহলে 10,000 মাইনাস হয়ে যেত। তাহলে এইটা যাতে না হয়, কনসিস্টেন্সি যাতে থাকে, তুমি একটা ট্রানজাকশন করছো, এই ট্রানজাকশনটা এই এন্ডে যেরকম হয়েছে, তুমি ফিজিক্যালি যেভাবে ট্রানজাকশন করছো, এটা যাতে লজিক্যালিও ও মানে সেম ভাবে থাকে, সেম জিনিস মেনটেন করে এইটা। এবং অ্যাটমিসিটি যেটা আমরা বলছিলাম যে অ্যাটমিক আপডেট, অ্যাটমিসিটি মেনটেন করা আপডেট, এইসব জিনিস যাতে হয়, যে তুমি এখানে যে আপডেট হয়েছে ওইখানেও যাতে সেম আপডেট হয়, এটার জন্য ট্রানজেকশন ম্যানেজার বা ট্রানজেকশন ম্যানেজমেন্ট কম্পোনেন্ট এটা হ্যান্ডেল করে। এবং কনকারেন্ট কন্ট্রোল ম্যানেজার যেটা একটা ম্যানেজার যেটা কন্ট্রোল দ্য ইন্টারাকশনস এমং দ্য কনকারেন্ট ট্রানজেকশনস টু এনশিওর দ্য কনসিস্টেন্সি অফ দ্য ডাটাবেস, যে কনকারেন্টলি যে সিকোয়েন্সিয়ালি সরি যে কন্ট্রোল হচ্ছে, সিকোয়েন্স মানে যে এটা প্যারালালি যে তোমার কন্ট্রোল হচ্ছে, এইটা যাতে মেনটেন করো, প্যারালালি তুমি এখানে টাকা তুলতেছো ওইখানে আপডেট হচ্ছে, এইসব যাতে মেনটেন করতে পারে, এটার জন্য তোমার কনকারেন্ট কন্ট্রোল ম্যানেজার ব্যবহার করবে। আচ্ছা, তো আমরা একটু ব্রেক নিতে পারি, 5 মিনিটস 10 মিনিটস ব্রেক নিলাম। ডাটাবেজ আর্কিটেকচার, এর আগে আমরা ডাটাবেজ ইঞ্জিন নিয়ে আলাপ করলাম, ডাটাবেজ আর্কিটেকচার আর যখন আসবো তো আমরা দেখবো যে সেভারাল টাইপস অফ ডাটাবেজ আর্কিটেকচারস আর দেয়ার। একটা হচ্ছে গিয়ে সেন্ট্রাল ডাটাবেজ আর্কিটেকচার, হচ্ছে গিয়ে ক্লায়েন্ট ডাটাবেজ আর্কিটেকচার, একটা প্যারালাল ডাটাবেজ আর্কিটেকচার, একটা ডিস্ট্রিবিউটেড ডাটাবেজ আর্কিটেকচার। তো সেন্ট্রাল ডাটাবেজ আর্কিটেকচার গুলো নরমালি হচ্ছে গিয়ে একটা সেন্ট্রাল সার্ভার মেইনটেইন করে, হ্যাঁ, তো সেন্ট্রাল সার্ভার মেনটেন করে, এটা তো তোমার ওই সেন্ট্রাল সার্ভারে ওয়ান অর ফিউ কোর্স শেয়ার দ্য মেমোরি, হ্যাঁ। আর ক্লায়েন্ট সার্ভার যে আর্কিটেকচার, এখানে তোমার ওয়ান সার্ভার মেশিন এক্সিকিউট ওয়ার্ক অন বিহাফ অফ মাল্টিপল ক্লায়েন্ট মেশিন। নর্মালি আমরা ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারই বেশি দেখি, হ্যাঁ, ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার আর্কিটেকচারটাই বেশি দেখা হয়, এবং সেন্ট্রাল সার্ভার আর্কিটেকচার। প্যারালাল ডাটাবেস এটা আবার ডিফারেন্ট ওয়েতে একটু মেনটেন হয়। প্যারালাল ডাটাবেজে প্যারালালি কয়েকটা সার্ভার থাকে যেগুলো প্যারালালি মেনটেন হয়, প্যারালাল ডাটাবেস সার্ভার থাকে, এবং এটা মেইন কোর শেয়ার মেমোরি করে, এবং তারা ডিস্কও শেয়ার করে, এবং শেয়ার্ড কিন্তু শেয়ার্ড নাথিং বলতে এখানে বোঝা যাচ্ছে যে তাদের ডাটাগুলোকে কিন্তু তারা প্রসেসিং শেয়ার করে, কিন্তু ডাটাগুলোকে তারা শেয়ার করে। এবং ডিস্ট্রিবিউটেড ডাটাবেস যেটা হচ্ছে গিয়ে যে ডিস্ট্রিবিউটেড ওয়েতে ডাটাবেসটা বিভিন্ন জায়গায়, লাইক ডিস্ট্রিবিউটেড ডাটাবেস মেনটেন হয়, আমরা যদি ওই
গুগল বা আমরা ফেসবুক বা এইসব কম্পোনেন্ট, এইসব অ্যাপ্লিকেশন যখন দেখি, দে আর ইউজ নর্মালি ডিস্ট্রিবিউটেড ডাটাবেস। তাদের একটা এশিয়ার জোনের জন্য সার্ভার আছে, এশিয়া জোনের কয়েকটা সার্ভার আছে, তারপরে ইউরোপ জোনের জন্য সার্ভার আছে। তুমি যখন মিররিং সার্ভারও তাদের দেখবা যে বিভিন্ন মিররিং সার্ভার আছে, এগুলো ডিস্ট্রিবিউটেড সার্ভার এবং জিওগ্রাফিক্যালি ডিস্ট্রিবিউটেড থাকে, এবং তাদের কিন্তু স্কিমা এবং ডাটাগুলা হেটারোজিনিয়াসলি ডিস্ট্রিবিউটেড, মানে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউটেড। সো আমরা যদি সেন্ট্রালাইজ সার্ভার বা শেয়ার্ড মেমোরি সার্ভার যদি দেখি, তাইলে এটা দেখবো যে আমরা যে ডিস্কগুলো আপনার যে ডিস্কের মধ্যে ডাটাবেসটা আছে, ওই ডাটাবেসের মধ্যে আমরা ডাটা ডিকশনারি, ইন্ডেক্সেস, ডাটা, স্ট্যাটিস্টিক্যাল ডাটা, স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন সবকিছু একটার মধ্যেই থাকবে, এবং ওইখান থেকে তোমার স্টোরেজ ম্যানেজার এবং কোয়েরি প্রসেসর ও তাদের কাজগুলা করে নিবে ওই জিনিসগুলো। এইটা নর্মালি স্ট্রাকচার হচ্ছে কি সেন্ট্রাল। এবং যখন ডিস্ট্রিবিউটেড বা ডাটাবেজের ক্ষেত্রে, তখন কিন্তু এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনে থাকতে পারে। ডাটাও ডিফারেন্ট লোকেশনে থাকতে পারে, ইন্ডেক্সেস ডিফারেন্ট লোকেশনে থাকতে পারে, ডাটা ডিকশনারি বা ডিফারেন্ট লোকেশনে থাকতে পারে। আচ্ছা, ডাটাবেজ অ্যাপ্লিকেশনস, যেটা আমরা যদি বলি, ডাটাবেজ অ্যাপ্লিকেশনস আর ইউজুয়ালি partitions into 2 or 3 parts normally. তো 2 পার্টে যদি আমরা বলি, তাহলে 2 টায়ার আর্কিটেকচার, আর 3 পার্টের যেগুলো হচ্ছে 3 টায়ার আর্কিটেকচার। অ্যাপ্লিকেশন গুলো যদি 2 টায়ার আর্কিটেকচার হয়, তাহলে হচ্ছে কি অ্যাপ্লিকেশন অন রিসাইড দ্য ক্লায়েন্ট মেশিনস, মানে অ্যাপ্লিকেশনটা ক্লায়েন্ট মেশিনে কিন্তু ইনস্টল থাকতে হবে, হ্যাঁ, এবং ডাটাবেস সিস্টেমও থাকতে হবে সার্ভার মেশিনে, এবং অ্যাপ্লিকেশন অন ওই যে তোমার ক্লায়েন্ট মেশিনে আছে ওইটা তখন কানেক্ট করবে ডাটাবেস সার্ভারের সাথে টু কমিউনিকেট। এটা আমরা সেন্ট্রালাইজ সিস্টেমের ক্ষেত্রে, এটা থ্রি টায়ার আর্কিটেকচারের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন অন ক্লায়েন্ট মেশিনে থাকার দরকার নাই। এটা ফ্রন্ট এন্ড তুমি ব্যবহার করবা থ্রু অ্যাপ্লিকেশন সার্ভার, আর ডাটাবেস সার্ভার একটা থাকবে। আর আমরা যেটা ব্রাউজার বেস যেগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করি, এগুলোকে আমরা বলি থিন টায়ার। না, ব্রাউজারকে আমরা থিন টায়ার বলি কারণ কি, এটা আমার কোনো ইনস্টলেশন দরকার পড়ে না, ক্লায়েন্ট সাইডে কোনো ইনস্টলেশন দরকার পড়ে না। আমি থ্রু দ্য ব্রাউজার আমি ফ্রন্ট এন্ড শুধু অ্যাক্সেস করতেছি, এবং ফ্রন্ট এন্ড কিভাবে অ্যাপ্লিকেশন সার্ভারের সাথে যে মেইন ডাটাবেস সার্ভারের সাথে অ্যাক্সেস করতেছে, এইটা কিন্তু তার নিজস্ব ব্যাপার। তাহলে client communicate with the application server usually through a form interface, and application server is returned the communicate with the database server to access the data. তাইলে এখানে আমরা 2 টায়ার আর্কিটেকচারে আমরা দেখব যে ক্লায়েন্ট গুলাতে তোমার অ্যাপ্লিকেশনটা ইনস্টল থাকবে, হ্যাঁ, এবং ইউজাররা কমিউনিকেট করবে অ্যাপ্লিকেশন থ্রুতে ডাটাবেজে, এবং ডাটাবেস থেকে ডাটাগুলা রিট্রিভ করে নেটওয়ার্কের মাধ্যমে দিয়ে করবে। আর থ্রি টায়ার আর্কিটেকচারে নর্মালি অ্যাপ্লিকেশনটা তোমার ক্লায়েন্ট এন্ডে থাকবে না, ক্লায়েন্ট এন্ডে অ্যাপ্লিকেশন ব্যবহার হবে একটা অ্যাপ্লিকেশন সার্ভারের থ্রুতে, হ্যাঁ, অ্যাপ্লিকেশন সার্ভার আবার ডাটাবেস সার্ভারের সাথে কানেক্টেড থাকবে। আমরা যদি ডাটাবেস ইউজারদের দেখি, তাহলে ডাটাবেস ইউজাররা যদি আমরা কোয়েরি সিস্টেম থেকে যদি আমরা ডাটাবেস ইউজারদের কোয়েরি প্রসেসরের সাইট থেকে যদি ডাটাবেস ইউজারদেরকে আইডেন্টিফাই করতে চাই, তাইলে নাইব ইউজার্স যারা, বা নাইব ইউজার্স মানে হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে একদম নিউ ইউজার্স, নো নাথিং অ্যাবাউট টেকনিক্যাল থিংস, নাইব ইউজার্স যারা, হ্যাঁ, বা আমরা বলতে পারি নন টেকনিক্যাল পারসনস,
যারা হচ্ছে গিয়ে জাস্ট ইউজের অ্যাপ্লিকেশন ইউজের জন্য অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে, তারা হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন ইন্টারফেস থ্রুতে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবে। দে ডোন্ট নো অ্যাবাউট দ্য ডিএমএল ডিডিএল এন্ড দিস থিংস, দে ডোন্ট নিড টু নো অ্যাবাউট দিস থিংস। হ্যাঁ, এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামার সে কিন্তু ওই কম্পাইলার ডিএমএল হ্যান এগুলো কিন্তু তার জানা লাগে। দিয়ে ডিএমএল পর্যন্ত অ্যাপ্লিকেশন প্রোগ্রামাররা নর্মালি ব্যবহার করে। সফিস্টিকেটেড ইউজাররা একটু বেশি কোয়েরি টুলস ব্যবহার করে। হ্যাঁ, একটু বেশি কোয়েরি টুলস ব্যবহার করে। কোয়েরি টুলস বড় ধরনের রিপোর্টিং, এমআইএস রিপোর্টিং হ্যান এগুলোর জন্য অনেক ধরনের কোয়েরি টুলস ব্যবহার করে, ডিএমএল কোয়েরিজ মেইনলি ব্যবহার করে। আর ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, যেটা আমি প্রথম থেকেই বলতেছিলাম, তারা মেইনলি ডিডিএল পার্টটা, ডিডিএল ইন্টারপ্রেটরটা ব্যবহার করে, ডিডিএল বা ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে টু মডিফাই দ্য ডাটা স্ট্রাকচার মানে ডাটা স্কিমা, ডাটাবেজ স্কিমাকে মডিফাইড করার জন্য তারা ব্যবহার করে। এবং তারা কিন্তু ফিজিক্যাল ভিউ আছে এবং লজিক্যাল ভিউ দুইটাই তাদের থাকে ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর। ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে গিয়ে পারসন হু সেন্ট্রাল কন্ট্রোল ওভারঅল সিস্টেমস ইজ কল দ্য ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর। এইটা কিন্তু ডাটাবেজের, অরাকল ডাটাবেজে দুই ধরনের সার্টিফিকেশন আছে। অরাকল ডাটাবেজে তুমি যদি প্রফেশনালি কাজ করতে চাও, ইট ক্যান টেক two types of certification. One হচ্ছে গিয়ে Oracle database programmer certification, ওসিপি বলে আরেকটা, আরেকটা হচ্ছে গিয়ে ওসিএ, the Oracle certifications for administrator, database administrator. তো অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে গিয়ে মেইনলি ডিবিএ, যাদেরকে বলা হয় ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর বা ডিবিএ। ডিবিএ কিন্তু এখানে আবার ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন না, এখানে হচ্ছে ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর। হ্যাঁ, তো ডিবিএ হচ্ছে গিয়ে রুল হচ্ছে গিয়ে যে সে কিন্তু ওই স্কিমা ডেফিনেশন, স্টোরেজ স্ট্রাকচার, অ্যাক্সেস মেথড ডেফিনেশন, স্কিমা, ফিজিক্যাল অর্গানাইজেশন মডিফিকেশন, কিভাবে তোমার গ্যাদারিং অফ অথরাইজেশনস অফ ডাটা অ্যাক্সেস, কোনটা কাকে কি কোন ডাটা অ্যাক্সেস দিতে হবে, কে কোনটা মডিফাই করতে পারবে, এবং তোমার রুটিন মেইনটেনেন্স, এবং তোমার periodically backing up the database, ensure the enough space, the free space is available for normal operations, and upgrading the data space is required, monitoring job of running on the database। এইসব কিন্তু আমি যদিও ডিবিএ পার্টে কম কাজ করছি, ডিবিএ পার্টে প্রচুর কাজ আছে। যেটা নর্মালি ডিবিএ এর সবচেয়ে বড় রুল হচ্ছে গিয়ে যে কোনো কারণে ডাটাবেজ যদি কোনো কারণে ক্র্যাশ করে, তাহলে কিভাবে ডাটাগুলোকে উদ্ধার করা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টাস্ক ডিবিএ। যদিও এটা খুব কম মানে কম হইতে পারে, হওয়ার পসিবিলিটি কম, তারপরেও এটা ডাটা রিকভারি একটা ইম্পর্টেন্ট টুলস, কিন্তু এটা যে কোনো সময় হইতে পারে। এই কারণে ডিবিএ দের অনেক হাই স্যালারি, এবং এটা তাদের একটা মানে দিয়ে তাদের একটা প্যাশন থাকে যে কিভাবে ডাটাগুলোকে তারা রিট্রিভ করবে। ফিজিক্যালি আমরা দেখলাম যে ফাইলের মধ্যে ডাটাগুলো থাকে, এই ফিজিক্যাল ফাইল থেকে আবার লজিক্যালি জিনিসটাকে ভিউ করানো প্রোগ্রাম ডিএমএল ইউজারদের কাছে। ডিএমএল ইউজার মানে হচ্ছে যে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ যারা ব্যবহার করবে তাদের জন্য এটা হচ্ছে গিয়ে ডিবিএ চ্যালেঞ্জ। আমরা যদি হিস্ট্রি অফ ডাটাবেস সিস্টেমস দেখি, তাহলে আমরা বলবো যে এটা 50s এবং 60s এর দিকে ডাটা প্রসেসিং ইউজিং দ্য ম্যাগনেটিক টেপস তখন করা হতো, ম্যাগনেটিক টেপ ব্যবহার করা হতো। তখন পাঞ্চ কার্ড ছিল ইনপুট। ম্যাগনেটিক টেপ তোমরা দেখছো কিনা জানি না, একটা ওই আগের বিসিআর বা ওই রকম টেপ ছিল, ওইটাতে তোমার ডাটা সিকোয়েন্সিয়ালি রেকর্ডিং করা যায়, এবং ওইটাতে ডাটা অ্যাক্সেস করতে গেলেও সিকোয়েন্সিয়ালি অ্যাক্সেস করতে হয়। তো আগে তোমার
তারপরে যেটা আসলো 60s এবং 70s এর দিকে, এটা তোমার ওয়ার্ল্ড ওয়ার টুর দিকে কিন্তু তোমার ওই যে টেপে ব্যবহার, এই টেপের কনসেপ্ট টিউরিং মেশিনেও আছে। হ্যাঁ, 60s আর 70s এর দিকে তোমার এই রিলেশনাল ডাটাবেজের কনসেপ্ট আসলো। হার্ড ডিস্ক অ্যালাউস, তখন তোমার হার্ড ডিস্ক ব্যবহার করা শুরু হলো, ডাইরেক্ট অ্যাক্সেস টু ডাটাবেজ, এবং নেটওয়ার্ক হায়ারার্কিক্যাল ডাটা মডেলস ইজ ওয়াইড স্প্রেড। এবং এখানে টেড ফোর্ড যেটা ইন্ট্রোডিউস করছিলেন, যেটা ওই যে রিলেশনাল ডাটা মডেল, এবং অরাকল তখন তার ফার্স্ট কমার্শিয়াল রিলেশনাল ডাটাবেজ যে রিলিজ করছিল। 80s এর দিকে তোমার রিসার্চ রিলেশনাল প্রোটোটাইপস evolves into the commercial sphere। এখানে তখন তোমার SQL becomes the industrial standard। SQL তখন SQL এর স্ট্যান্ডার্ড মেইনলি IBM শুরু করছে। IBM তারপর অবজেক্ট ওরিয়েন্টেড ডাটাবেস সিস্টেমস গুলো তখন যে মানে প্র্যাকটিসিং শুরু হয়েছে। তখন 90s এর দিকে তখন তোমার লার্জ ডিসিশন সাপোর্ট সিস্টেম বা ডাটা মাইনিং নিয়ে কাজ শুরু হয়। আমার দিয়েছিল হচ্ছে গিয়ে আবার বিএসসির এর কিন্তু কি ছিল ডাটা মাইনিং নিয়ে। ডাটা মাইনিং হচ্ছে গিয়ে যে আমি যদি নলেজ রিট্রিভ করতে চাই ডাটাবেস থেকে, নলেজ রিট্রিভ মানে কি, যে এটা ম্যানেজারিয়াল নলেজ হতে পারে। লাইক আমি ধরো ডিসাইড করতে যাচ্ছি যে কেন এই ডিসিশনটা নিব, কেন এইটা নিব না, এটা দিকে আমার যুক্তি কি, এইসব নলেজ আমাকে দিবে। এইটাকে আমরা বলি ডাটা মাইনিং। ডাটা মাইনিং বা ডিসিশন সাপোর্ট সিস্টেম, এখানে কিন্তু এআই ব্যবহার হয়। হ্যাঁ, এবং লার্জ মাল্টিপল টেরাবাইটস অফ ডাটা ওয়্যার হাউজিং এরও কনসেপ্ট শুরু হয়, এবং এইসব ই কমার্সের খুব কনসেপ্ট বেড়ে যায়। এরপরে যেটা আসে যে এত ডাটাবেজ মানে ডাটা যখন আমাদের কাছে অ্যাভেলেবল হওয়া শুরু করলো 2000 থেকে, যেটা সবার আর মানে বিয়ের ইন্টারেস্টের ব্যাপার শুরু হলো, যে বিগ ডাটা কিভাবে হ্যান্ডেল করা যায়, বিগ ডাটা কিভাবে অ্যানালাইসিস করা যায়, বিগ ডাটা হ্যান্ডেলের জন্য NoSQL সিস্টেম যেটা আমি বললাম, এবং গুগল তারপর ইয়াহু সবাই কিন্তু বিগ ডাটা হ্যান্ডেলের ব্যাপারে তখন কিভাবে ম্যাপ রিডিউস করে, কিভাবে তোমার বিয়ে করা যায়, বিগ ডাটা হ্যান্ডেল করা যায়। এবং 2010 এর যে SQL রিলোডস, এখানে আবার SQL এর ম্যাপ রিডিউসিং সিস্টেমস এগুলো চলে আসছে, এবং ম্যাসিভলি প্যারালাল ডাটাবেজের কনসেপ্ট এখানে, মাল্টিপল কোর মেইন মেমোরি ডাটাবেজের কনসেপ্ট চলে আসছে। আমরা চ্যাপ্টার 1 শেষ করে ফেললাম আমাদের। এখন আমি তোমাদের আরেকটা পার্টে নিয়ে যেতে যাচ্ছি। আমরা কিন্তু যতটুকু তোমাদের পড়াইছি এর মধ্যে আমরা যখন দেখলাম যে এটা ডাটাবেজ, যে আমরা লেকচার 2 তে যখন কোয়েরি প্রসেসিং আমরা দেখছিলাম, তখন তোমরা একটা জিনিস খেয়াল করছো কিনা জানি না, যে কোয়েরি প্রসেসিং যে একটা স্পেশাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। কোয়েরি, আমরা তো কোয়েরি ল্যাঙ্গুয়েজ তো আমরা বলছি যে দ্যাট ইজ এ কোয়েরি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, কিন্তু আরেকটা স্পেশাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। কোয়েরি ল্যাঙ্গুয়েজ পার্সারের মধ্যে দিয়ে গিয়ে তারপর ট্রান্সলেশন যখন হয়, ট্রান্সলেটরের মধ্যে দিয়ে গিয়ে যখন ট্রান্সলেশন হয়, তখন সে কিন্তু রিলেশনাল অ্যালজাবরাতে তৈরি করে, রিলেশনাল অ্যালজাবরা এক্সপ্রেশন। তো রিলেশনাল অ্যালজাবরা কি, রিলেশনাল অ্যালজাব্রিক এক্সপ্রেশন কি, এটা নিয়ে এখন আমাদের কাজ। এটা আমরা বলতে পারি যে আমাদের ল্যাবের একটা পার্ট। আমি চাইলে এটাকে দুইটা ভাগ করতে দিতে পারি। আমি রেকর্ডিং তাহলে তোমাদের সুবিধা হবে দুইটা ভাগে ভাগ করলে। আমি স্টপ